আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের আপনার ষষ্ঠ ক্লাস, এবং আজকে ক্লাসে আমরা আলোচনা করব এসইওর গাইডলাইন্স নিয়ে। আমাদের কোর্স মডিউলে যদি আমরা একটু ফিরে যাই, তো দেখবেন যে আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে পপুলার কিছু অনলাইন অফলাইন কোর্স রয়েছে। এর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইও মাস্টার ক্লাস, ফাইবার এন্ড আপওয়ার্ক যারা মার্কেট প্লেসে ভালো করতেছে না তাদের জন্য, এবং যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চায় তাদের জন্য আউট অফ মার্কেট প্লেস, এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চায় ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং গুগল অ্যাডস। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এসইও মাস্টার ক্লাস। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি নিচের দিকে আসি, আমরা বেশ কিছু ক্লাস করেছি। ইন্ট্রোডিউসিং টু এসইও, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1, কিওয়ার্ড রিসার্চ পার্ট 2, এসইও অডিট পার্ট 1, এসইও অডিট পার্ট 2, মোট 5টা ক্লাস আমরা কমপ্লিট করেছি। যারা এখনো দেখেন নাই, ইউটিউবে আমাদের চ্যানেল মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট সার্চ করলে পেয়ে যাবেন, এবং সেখানে আপনি এই ভিডিওগুলো চেক আউট করতে পারেন এবং শুরু করতে পারেন। তো আজকে হচ্ছে আমরা ষষ্ঠ ক্লাসে এসইও গাইডলাইন নিয়ে কথা বলবো। তো এসইও গাইডলাইন মানে এসইও সেটআপ গাইডলাইন প্রিপেয়ার বেসড অন অডিট। আমরা গত দুইটা ক্লাসে অডিট নিয়ে কথা বলেছি, এবং এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছি। এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করেছি, এই কিওয়ার্ড গুলো আমরা ওয়েবসাইটের আসলে কোন কোন জায়গায় আসলে বসাবো বা ইমপ্লিমেন্ট করবো, এটা আমরা দেখবো। আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এসইও অডিট হচ্ছে একটা ওয়েবসাইটের স্বাস্থ্য পরীক্ষা করার মতো, যে একটা ওয়েবসাইটের আসলে কোন জায়গায় কি রোগ হয়েছে এটা খুঁজে বের করা। মানুষের যেমন আপনার হচ্ছে প্যাথোলজি বিভাগে গেলে পরে তারা আলট্রাসোনোগ্রাম, এক্সরে, বিভিন্ন ধরনের হচ্ছে মেশিন দিয়ে শরীরটাকে পর্যবেক্ষণ করে নিরীক্ষণ করে দেখে তার আসলে সিনড্রোমের সাথে আসলে কোন রোগ আসলে আসলে হয়েছে তার। তো তারপরে তারা হচ্ছে একটা রিপোর্ট দেয়, ওই রিপোর্ট অনুযায়ী একজন স্পেশালিস্ট ডক্টর একটা প্রেসক্রিপশন লিখে ঔষধ এবং মেডিসিন সেগুলো হচ্ছে মানুষ ফার্মেসি থেকে কিনে খেয়ে সুস্থ হয়। তো এসিওতে এসি এক্সপার্ট বা একজন এসি স্পেশালিস্ট হিসাবে আপনার কাছে একটা ওয়েবসাইট যখন আসে বা আপনি যখন একটা ওয়েবসাইটকে নেন, তখন আপনার এটা একটা পেশেন্টের মতো, এই ওয়েবসাইটটা একটা আপনার পেশেন্টের মতো, এটাকে অডিট করতে হয়, মানে প্যাথোলজি বিভাগে পাঠাইতে হয় এবং দেখতে হয় টেস্ট করে ওয়েবসাইটের মধ্যে কোন কোন এসইও ইস্যু আছে যার কারণে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতেছে না, অথবা আগে র্যাঙ্কে ছিল এখন ডি র্যাঙ্ক হয়ে গেছে, তেমন ভিজিটর পাচ্ছে না। তো এইটার জন্য আপনি যেটা করেন এসইও অডিট করেন টুলের মাধ্যমে। কি টুল করেন সেটা হচ্ছে এসইএম রাশ, এবং এটা দিয়ে আপনি হচ্ছে প্রপারলি একটা ওয়েবসাইটকে টেকনিক্যাল অডিট, অন পেজ অডিট এগুলো করতে পারেন। করার পরে আপনি জানতে পারেন একটা ওয়েবসাইটে কোথায় কি ধরনের এসইও প্রবলেম আছে বা এসইও স্বাস্থ্য সমস্যা কি রয়েছে। তারপরে একটা ওয়েবসাইটের এই প্রবলেম গুলো আইডেন্টিফাই করার পরে আপনার কাছে যখন এই রিপোর্টটা চলে আসে, যেমন হচ্ছে ডক্টরের কাছে প্যাথোলজি বিভাগ থেকে অর্ডার রিপোর্টটা চলে আসে, তারপর ডক্টর প্রেসক্রিপশন যেভাবে লেখেন আপনি ওরকম একটা এসইও গাইডলাইন লিখবেন। এটা দুইটা কাজে ব্যবহৃত হবে। একটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে জানতে চাবে যে তুমি আমাকে যে এসইওটা করে দেবা অন পেজ বা অফ পেজ বা টেকনিক্যাল, বা তুমি আমাকে অডিট করার পর যে এসইওটা করে দিবা এর একটা অ্যাকশন প্ল্যান আমাকে দাও, তুমি কিভাবে করবা। এই জন্য বায়ারকে আপনাকে একটা অ্যাকশন প্ল্যান দেওয়া লাগতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এরকম ওয়েবসাইট হতে পারে যে এটা কোডিং সাইট। আমরা কিন্তু সিএমএস বেসড কাজ করতেছি, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ার স্পেস, এরকম ধরনের সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছে। কিন্তু যেগুলো হচ্ছে কোডিং, আপনারা তো কেউ আসলে এখানে ওয়েব ডেভেলপার না, মানে কেউ তো আপনার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো শিখে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছেন এরকম কেউ নাই। তো এই ক্ষেত্রে যদি কোডিং সাইট হয় তাহলে তো আপনার এই এসইও গুলাকে ইমপ্লিমেন্ট করে, বিশেষ করে অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হবে স্বাভাবিকভাবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্রেসক্রিপশন লিখবেন, যেটাকে আমরা অ্যাকশন গাইড বলতে পারি, অ্যাকশন প্ল্যান বলতে পারি, বা এসইও গাইডলাইন বলতেছি। এটা লেখার পরে আপনি আপনার ক্লায়েন্টকে যদি দিয়ে দেন, ক্লায়েন্টের হচ্ছে যে ডেভেলপার আছে সে হচ্ছে এই গাইডলাইনটা দেখে দেখে ওয়েবসাইটে কোন জায়গায় কি করতে হবে সে এটা ইমপ্লিমেন্ট করে নিবে। যেমনটা আমরা আমাদের ডক্টরের কাছ থেকে আমরা প্রেসক্রিপশনটা নেওয়ার পর ফার্মেসিতে ওষুধ কিনে নিই, ফার্মেসির দোকানদার কাছে ওষুধ আছে সে আমাকে দিয়ে দেয়, ডক্টর কিন্তু ওষুধ বিক্রি করে না। ঠিক তেমনি আপনি যেহেতু ডেভেলপার না, আপনি কিন্তু ফিক্সিং করতে পারবেন না, আপনি একটা প্রেসক্রিপশন লিখে দিবেন, বায়ার হচ্ছে তার ডেভেলপারকে দিয়ে করাই নিবে। এটা হচ্ছে একদম কমন একটা কনসেপ্ট। আশা করি কি আপনারা কি বুঝতে পারছেন যে এসইও গাইডলাইন বা অ্যাকশন প্ল্যানের এই দুইটা বিষয় বা এই জিনিসটা কেন ব্যবহৃত হচ্ছে। আমাকে স্যার যদি আরেকবার বললে স্যার ভালো হয়, স্যার একটু বুঝতে আচ্ছা, পারতেছি। এটা হচ্ছে যে আমরা এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে একজন স্পেশালি ডক্টরের সাথে তুলনা করি, যে আমি একজন কার্ডিওলজিস্ট, হার্ট বিশেষজ্ঞ।
তো আমার কাছে একজন রুগী যখন আসবে তখন আমি তাকে কিন্তু প্রথমে কোনো ধরনের প্রেসক্রিপশন দিতে পারি না। আমি তাকে প্রথমত ইসিজি করাবো, আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, তারপরে আমি ইকো করাবো, কার্ডিওগ্রাম করাবো, যাতে আমি বুঝতে পারি তার হার্টের আসলে কতটুকু আসলে ড্যামেজ হয়েছে বা কোন জায়গায় আসলে ব্লকটা হয়েছে, এগুলো দেখা ট্রাই করবো। তো এইটার জন্য আমি কি করবো, তাকে আমি হচ্ছে প্যাথোলজি বিভাগ যেটা যেখানে পরীক্ষা করে ওইখানে পাঠাবো, এবং এই মেশিন গুলো দিয়ে, এই ইসিজি মেশিন, ইকো, কার্ডিওগ্রাম, এগুলো দিয়ে হচ্ছে কি করবে, এ হচ্ছে মানে চেক করবে। তো চেক করলে পরে হচ্ছে তারপরে তারা একটা রিপোর্ট দিবে। তারা কিন্তু কোনো ধরনের এই প্রেসক্রিপশন দিবে না, তারা শুধু রিপোর্ট দিবে। যেরকম আমি বলছিলাম গত ক্লাসটা ছিল এসিও অডিটের। অডিট মানে হচ্ছে শুধু নিরীক্ষণ করা, একটা ওয়েবসাইটে কোথায় কি প্রবলেম আছে এসিওর, এই প্রবলেম গুলো খুঁজে আইডেন্টিফাই একটা রিপোর্ট তৈরি করে দেয়। যেমন হচ্ছে এসিজি বা ইকো করে হচ্ছে একজন প্যাথোলজি বিভাগের যে লোক আছেন, উনি হচ্ছে আপনাকে একটা রিপোর্ট দিয়ে শুধু, উনি প্রেসক্রিপশন লেখে না। এবং এই রিপোর্টটা নিয়ে আপনি যখন একজন স্পেশালি ডক্টর, কার্ডিওলজিস্টের কাছে যান, তখন হচ্ছে সে হচ্ছে আপনাকে হচ্ছে এইটার উপর বেসিস করে কিছু প্রেসক্রিপশন দিবে, লিখবে ওষুধ, মেডিসিন, সেটা আপনি ফার্মেসি থেকে কিনে খাবেন এবং সুস্থ হবেন। এইটাকে আপনি যদি একজন এসি এক্সপার্টের সাথে তুলনা করেন, সেম কাজটি আপনি একজন স্পেশালিস্ট এসিওতে, আপনাকে একটা ওয়েবসাইটের মালিক আসলে তার ওয়েবসাইটের বর্তমানে নতুন অথবা পুরাতন র্যাঙ্কিং হচ্ছে না, বা একসময় ভিজিটর ছিল এখন পাচ্ছে না, বা নতুন ওয়েবসাইটে ভিজিটর নিতে চাচ্ছে, তো সে, আপনি প্রথমে তাকে অডিট করেন, অডিট করে দেখেন ওয়েবসাইটে টেকনিক্যাল কি সমস্যা আছে, অন পেজ কি সমস্যা আছে, এটা আপনি দেখলেন। দেখার পরে যে অডিটে আপনি যে রিপোর্ট গুলো পাইছেন, এটির উপর বেসিস করে আপনি এখন একটা রিপোর্ট লিখবেন, মানে যেটা হচ্ছে আমরা হচ্ছে এসইও গাইডলাইন বা অ্যাকশন প্ল্যান বলতেছি। এই অ্যাকশন প্ল্যানটা লিখবেন যে এখন তাকে কি কি করতে হবে তার ওয়েবসাইটে। এখন আপনার ওয়েবসাইটে প্রবলেমটা তো আমি অডিট করে পাইছি, এখন কি কি করতে হবে এটা থেকে উত্তরণ করতে হলে এটাকে আমরা অ্যাকশন প্ল্যান বলবো, আর ডক্টরের ভাষায় আমরা প্রেসক্রিপশন বলবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকশন গাইডটা লেখা বায়ারকে দিয়ে দিব। তো বায়ার হচ্ছে তার ডেভেলপারকে দিয়ে হচ্ছে এটা মানে তার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে নিবে। যেমনটা সে আমরা প্রেসক্রিপশন পরপর ফার্মেসিউটিক ওষুধ কিনে খাই, আর যদি আমি যদি ডেভেলপার হয়ে থাকি, তাহলে হয়তো আমি তাকে অফার করতে পারি যে আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো। যেমন ডক্টরের কাছে যদি তার ফার্মেসি থাকে, সেও যদি ওষুধ বেছে, সেও আপনাকে ওষুধ দিতে পারে। এইটা হচ্ছে বিষয়। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমাকে যদি দুই একজন নিজের ভাষায় বলতেন যে আসলে কি বুঝছেন এসইও অ্যাকশন প্ল্যান বা এসইও গাইডলাইন বলতে। হ্যালো, কেউ কি বুঝেন? বুঝছি স্যার। আমাকে একটু নিজের ভাষায় বলেন। সেটা হলো এসইও অ্যাকশন বলতে বোঝায় হলো মানে অডিট করার পর কোনো প্রবলেম ধরা পড়লে সেটা সরাসরি ক্লায়েন্টকে মানে ওটা সাবমিট করব যে এই সমস্যা আছে আমাদের আপনার সাইডে। এখন এই সমস্যা আমি যদি কাজ করতে পারি তাহলে আমি অফার করলাম যে স্যার আমি এই কাজটা করতে পারবো, আপনি আমাকে দিতে পারেন। সেক্ষেত্রে যেমন বায়ার যদি করবে একটা অ্যাকশন প্ল্যান দেওয়া, মানে তো এই ক্ষেত্রে আপনি তাকে একটা অ্যাকশন প্ল্যান দিলেন যে এইভাবে করবো আমি। হ্যাঁ হ্যাঁ আর অথবা তার যদি ডেভেলপার থাকে বা আপনি যদি দেখেন তার সাইটটা কোডিং সাইট, তখন আপনি একটা অ্যাকশন প্ল্যান বানাই দিলেন যে আপনি এটা এইভাবে আপনার ডেভেলপারকে করাই নেন, দ্যাটস ইট। জি বুঝতে পারছি। এটাই। বাকিরা কি বুঝতে পারছেন যে এসইও অ্যাকশন প্ল্যান বা এসইও গাইডলাইন বলতে আমি কি বোঝাচ্ছি? জি স্যার, বুঝতে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি একটা এক্সাম্পল দিয়ে সহজে যাতে বিষয়টা আপনারা ক্যাচ করতে পারেন। এই জন্য তো চলেন আমরা একটা অ্যাকশন প্ল্যানটা নিয়ে কথা বলি। তো আমার স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা এসইও অ্যাকশন প্ল্যান বা একটা এসইও গাইডলাইন। এটা একটা রিপোর্ট। এরকমের ভাবে আপনি এটাকে নিজের মতো করে মডিফাইও করতে পারেন, বা আরো কালারফুল, আরো ডিজাইনিং করতে পারেন আপনার যদি ডিজাইন স্কিল থাকে। আমরা আসলে গুগল ডক বা মাইক্রোসফটের যে ওয়ার্ড আছে এটাতে আমরা করতেছি। তো প্রথমত আপনি এখানে ক্লায়েন্টের বিজনেস নেমটা দিতে পারেন বা স্যার তার খুব ছোট লোকটা হ্যাঁ বলেন। লেখাগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। স্ক্রিন তো শেয়ার করা, আমি তো আর বড় করতে পারছি না, কারণ এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডে একদম পানির মতো দেখতে পারবেন, সমস্যা নেই। তো স্যার, আমার ল্যাপটপে মানে পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিনটা একদম ছোট হয়ে আছে। এখন কি মোটামুটি একটু দেখতে পাচ্ছেন clear? জি 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 স্যার। স্যার, এখন দেখতে আচ্ছা। তো প্রথমত হচ্ছে আপনারা বিজনেসের নেমটা দিবেন আপনার ক্লায়েন্টের, যার অডিট আপনি করছেন বা যাকে আপনি একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছেন এসইও করার জন্য। তারপরে প্রথমত আসতেছে, দেখেন প্রথমেই হচ্ছে টেকনিক্যাল এসইও পার্টটা আসতেছে, যে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস চেক করতে হবে। তো আমরা এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে আমার মনে হয় প্রথম ক্লাসের দিকে কথা কি বলছিলাম, কারো কি মনে আছে এইচটিটিপি কি এবং এইচটিটিপিএস কি, এগুলো নিয়ে কথা বলা হয়েছে? জি বলেন তো কি এটা?
এটা হচ্ছে যে সাইটের এসএসএল সার্টিফিকেটটা আমরা যেটা ইনস্টল করে দিই, এটার আমরা HTTPS হতে পারে বা HTTP হতে পারে, মানে হাইপার টেক্সট প্রোটোকল কিংবা হাইপার টেক্সট প্রোটোকল আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এইটা হচ্ছে এইচটিটিপি তে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আনসিকিউর, আর এইচটিটিপিএস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর ভার্সনে আছে। এবং গুগলের লাস্ট যেই আপনার কোর একটা আপনার আপডেট ছিল, ওই আপডেট ওরা 3টা আপডেট নিয়ে আসে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর ভার্সনে হইতে হবে, দ্বিতীয়টা আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, এবং তৃতীয় অবশ্যই আপনার ওয়েবসাইটটা স্পিডটা খুবই হাই স্পিড হইতে হবে। এই 3টা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যদি গুগলে আপনি র্যাঙ্ক করতে চান। তো এর মধ্যে একটা কমন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর হওয়া, এবং এই সিকিউর হওয়াটা হচ্ছে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস এর মাধ্যমে এটা ডিফাইন করা হয়। আপনার ওয়েবসাইটটা এইচটিটিপি তে থাকতে পারে অথবা আপনার ওয়েবসাইটটা এইচটিটিপিএস ভার্সনেও থাকতে পারে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে জিনিসটা, তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরেন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের এইটা একটা ওয়েবসাইট, এইটাকে আমরা যদি একটু দেখি এভাবে যে এটা, এই দেখেন এটা কি ভার্সনে আছে দেখেন তো, এইচটিটিপিএস ভার্সনে। এখানে যদি ক্লিক করে দেখেন কানেকশন ইজ সিকিউর লেখা, আপনার যদি এটা যদি এইচটিটিপিএস না থাকে শুধু যদি এইচটিটিপি পর্যন্ত থাকতো, এটা যদি আপনি কেটে দেন এবং এটা যদি ইন্টার দেন, এটা আপনার হচ্ছে দেখেন কি আসতেছে, নট সিকিউর। দেখেছেন আমাদের ওয়েবসাইটে কি আসতেছে, ইওর কানেকশন ইজ দ্য সাইট ইজ নট সিকিউর, এটা কোনো সিকিউর ভার্সনে নাই। আমাদের কি একই ওয়েবসাইট, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যালো, জি ভাইয়া ক্লিয়ার। আমার সাথে কনভারসেশন দেখেন, এটা কিন্তু এইচটিটিপি ভার্সনে আছে, আবার এইচটিটিপিএস ভার্সন, দুই ভার্সনই আছে না ওয়েবসাইটটা। জি জি ভাই। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে আপনার বোথ ভার্সন। এটাকে বলা হচ্ছে কি আপনার বোথ ভার্সন। আপনার ওয়েবসাইটে এইচটিটিপি আপনার গুগল থেকে রিকমেন্ডেড হচ্ছে আপনার ওয়েবসাইটটা শুধুমাত্র এইচটিটিপিএস ভার্সনে থাকতে পারবে, মানে সিকিউর ভার্সনে থাকতে পারবে। আপনার ওয়েবসাইটে যদি এইচটিটিপি আনসিকিউর ভার্সনে থাকে এটাও যেমন আপনার জন্য খারাপ, আবার যদি আপনার ওয়েবসাইটটাকে বোথ ভার্সনে থাকে মানে দুই ভার্সনই পাওয়া যায়, এটাও আপনার জন্য খারাপ। সেক্ষেত্রে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এইচটিটিপিএস ভার্সনে আছে। তো আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন, প্লিজ এটা মিউট করেন সবাই। আপনি যখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে আপু কি বাম পাশে খায় নাকি? এরকম যদি আপনারা করেন তাহলে ক্লাসটা কি আপনি নেবো বলেন? আচ্ছা, ইম্পর্টেন্ট ক্লাস বুঝছেন, ইউটিউবে আপনি এই ধরনের ক্লাস পাবেন না। আপনি সার্চ করেন যে এসইও গাইডলাইনের উপরে কোনো ইউটিউবে ক্লাস পান কিনা, কিন্তু তারপরে হচ্ছে আপনারা যদি ভ্যালু না দেন তাহলে হচ্ছে ক্লাসগুলো কিন্তু আমি কন্টিনিউ করতে পারতেছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে এইচটিটিপিএস এবং এইচটিটিপি ভার্সনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল ইস্যু আপনার ওয়েবসাইটের জন্য। এবং সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটাকে এইচটিটিপি তে যদি থাকে মানে আনসিকিউর ভার্সনে থাকে, তাহলে আপনাকে এটা গুগল থেকে আপনাকে তেমন র্যাঙ্কিং দিবে না, এটা গুগল বলে দিচ্ছে যে আপনি এটা আনসিকিউর ভার্সন রাখতে পারবেন না। আর 2 নাম্বার হচ্ছে এইচটিটিপিএস ভার্সনই থাকতে হবে, এটি হচ্ছে রিকমেন্ডেড। এবং এটা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে এস থাকলে হচ্ছে একটা সিকিউর ভার্সন থাকে ওয়েবসাইটটা। আর একটা হচ্ছে বোথ ভার্সন, যেটা আপনি আমাদের ওয়েবসাইট দেখলেন যে এইচটিটিপি তে পাওয়া যাচ্ছে এবং এইচটিটিপিএস ও পাওয়া যাচ্ছে, কারণ আমরা রিসেন্টলি এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করছি। তো এটা এখনো পর্যন্ত ফিক্স করা হয় নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এটাকে একটা ভার্সনে রাখতে হবে। তো এইটা কেন রাখতে হবে এটা একটু দেখার দরকার। জিনিসটা কি এটা তো বুঝছি, এখন জিনিসটা হচ্ছে কি কেন গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের ওয়েবসাইটের দিকে খেয়াল করেন, আমরা অনেক ধরনের কোর্স সেল করতেছি, একটা ই কমার্স টাইপ সাইট বলতে পারেন, বিভিন্ন ই কমার্স সাইট। এইসব সাইটে মানুষ হচ্ছে তাদের বিকাশ নাম্বার হচ্ছে দিয়ে পেমেন্ট করে, অথবা তাদের নগদ রকেট দিয়ে পেমেন্ট করে, বা বাহিরে কান্ট্রিতে বা অন্যান্য সাইটে আমরা হচ্ছে আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করি। এখন আপনার সাইটে যদি আনসিকিউর ভার্সনে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো ইনক্রিপ্টেড ভার্সনে থাকবে না, আনএনক্রিপ্টেড ভার্সনে থাকবে। তো যে কোনো হ্যাকার আপনার যে কার্ড, আপনার যে কাস্টমার যারা তারা যে কার্ড গুলো ইউজ করতেছে, বা এই যে বিকাশের আমরা যে পিন নাম্বার দিয়ে যে আমরা এই যে পেমেন্ট করতেছি, বা আমাদের এই যে মাস্টার কার্ড যেটা অ্যাড করে আমরা পেমেন্ট করতেছি, এই ইনফরমেশন গুলো কিন্তু ওয়েবসাইটে থাকে যেতেছে। এই ওয়েবসাইটে থাকার পর এইগুলো ইনক্রিপ্টেড ভার্সনে না থাকে, আনএনক্রিপ্টেড ভার্সনে থাকে, তাহলে কি হবে, যে কোনো মানুষ যদি অ্যাক্সেস নিতে পারে তাহলে
প্রচুর পরিমাণে ক্ষতি হবে না, আপনার প্রচুর কম মানে ক্লায়েন্টের আপনার পার্সোনাল ডাটা চুরি হয়ে যাবে না? জি হ্যাঁ স্যার ভাই। বুঝতে জি পারছি। ভাইয়া। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাকে গুগল বলতেছে যে তোমার ওয়েবসাইটটাকে আমি তখনই র্যাঙ্কে দিব যখন এই ওয়েবসাইটটাকে সিকিউর ভার্সনে পাবো, কারণ আমি চাই না আমার কোনো ভিজিটর গুগলে সার্চ করে এমন কোনো ওয়েবসাইট ভিজিট করুক যেখানে তার ডাটাগুলো সেভ না, এবং সেক্ষেত্রে সে যদি সিকিউরিটি না পায় তাহলে তো আমি তাকে এটা রিকমেন্ড করতে পারি না, আমি একটা জায়ান্ট কোম্পানি হয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে আপনাকে ইনশিওর করতে বলে যে আপনার ওয়েবসাইট অবশ্যই সিকিউর হবে, যাতে সব ডাটাগুলো এনক্রিপ্টেড থাকে, কোনো ধরনের হ্যাকার যাতে আপনার ওয়েবসাইটের কোনো ধরনের ডাটা গুলোকে ক্র্যাক করতে না পারে, নিতে না পারে, এবং আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর তাদের কোনো ধরনের জন্য সিকিউরিটি ইস্যু তৈরি না হয়। এই কারণে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই হচ্ছে HTTPS ভার্সনে থাকতে হবে। এখন আপনি যদি দেখেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে HTTPS ভার্সনে পাওয়া যাচ্ছে শুধু আনসিকিউর ভার্সন, তাহলে আপনি হচ্ছে কি করবেন? বা যদি দেখেন বোথ ভার্সনে পাওয়া যাচ্ছে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি লিখবেন ইউর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন হুইচ ইজ নট সিকিউর ভার্সন। তা আপনি হচ্ছে এইটাকে বলে দিবেন যে তোমার ওয়েবসাইটটাকে হচ্ছে পাইছি আমি হচ্ছে HTTP ভার্সনে হুইচ ইজ নট সিকিউর ভার্সন, এটা সিকিউর ভার্সন না। উই রিকমেন্ডেড migrating your website from HTTP version to HTTPS version using a paid SSL certificate. তো আমি রিকমেন্ড করতেছি বা আমরা রিকমেন্ড করতেছি তুমি মাইগ্রেট করো তোমার ওয়েবসাইটটাকে HTTPS মানে HTTP ভার্সন থেকে HTTPS ভার্সনে আপনি SSL সার্টিফিকেট ইউজ করার মাধ্যমে। বুঝতে পারছেন? জি স্যার জি তো স্যার এইটি হচ্ছে আপনি হচ্ছে যখন ক্লায়েন্টের একটা অ্যাকশন প্ল্যান বানাইতে যাবেন, ফার্স্ট অফ অল আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে যে তার ওয়েবসাইটটা আসলে সিকিউর ভার্সন আছে কিনা, এবং আর না থাকলে পরে হচ্ছে আপনি কি ধরনের তাকে গাইডলাইন দিবেন। আপনি তো একটা প্রেসক্রিপশন লিখতেছেন, আমি কি একটা প্রেসক্রিপশন লিখছি কিনা দেখেন তো, যে ইওর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন, তোমার ওয়েবসাইটটা হচ্ছে HTTP ভার্সনে আছে, তো হুইচ ইজ নট সিকিউর ভার্সন, এটা সিকিউর ভার্সন না। উই রিকমেন্ডেড, আমরা রিকমেন্ড করতেছি মাইগ্রেটিং ইওর website from HTTP version to HTTPS version using a paid SSL certificate. তো আমরা রিকমেন্ডেশন করছি তুমি ওয়েবসাইটটাকে মাইগ্রেট করে নাও HTTP ভার্সন থেকে HTTPS ভার্সনে পেইড SSL সার্টিফিকেট ইউজ করে। কিভাবে করবেন বিস্তারিত বলে দিছি না? জি স্যার এখন সে হচ্ছে একটা পেইড SSL সার্টিফিকেট কিনা তার ওয়েবসাইটটাকে হচ্ছে মাইগ্রেট করে নেবে HTTPS ভার্সনে, এটা আমি একটা গাইডলাইন দিলাম। তার ওয়েবসাইটটা এরকম পাইছিলাম, আমি একটা প্রেসক্রিপশন দিলাম, এক নাম্বার। দুই নাম্বার, WWW and non WWW ভার্সন সে আপনি আপনার ওয়েবসাইটে দেখেন যে আপনার ওয়েবসাইটে কি WWW ভার্সন আছে নাকি নন WWW ভার্সন আছে নাকি বোথ ভার্সনে আছে। তো আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে কি চেক করি যে কয় ভার্সনে পাওয়া যাচ্ছে। আমরা আসলাম আমাদের বুদ্ধ কি বললেন এটা বুঝতেছি না। আমি বলতেছি সমস্যা নেই। তো আমরা হচ্ছে দেখেন আমাদের এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা যদি একটু WWW দিয়ে দেখি যে এটা কি লোড হয় কিনা, www ডট এন্টার দিলাম। আচ্ছা, এটা কি WWW ভার্সনে লোড হয়েছে? জি না শুধু নন WWW আসে, তাই না? দেখেন নন WWW ভার্সনে কিন্তু লোড হয় নাই। তো আপনার ওয়েবসাইটে যদি WWW দিলেও লোড হয়, মানে WWW ভার্সনে পাওয়া যায় আবার নন WWW ভার্সনেও পাওয়া যায়, তাহলে আপনার ওয়েবসাইট হচ্ছে বোথ ভার্সনে আছে, মানে দুইটা ভার্সনই আছে, একটি ওয়েবসাইট বোথ ভার্সনে আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আমরা কিন্তু এর আগে বলছিলাম যে এটা হচ্ছে গুগল যেকোনো একটা ওয়েবসাইটকে কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে, পেনাল্টিলাইজ করতে পারে গুগলের ভাষায়। যে আপনার ওয়েবসাইটটা ধরেন গুগল এসে সার্চ করলো যে mindsetinstitute.com, এটা দিয়ে একটা ওয়েবসাইট পাইছে, এই কন্টেন্ট গুলো পাইছে। আবার www.mindsetinstitute.com নামে আরেকটা ওয়েবসাইট পাইছে যেটা হচ্ছে একই কন্টেন্ট। তো গুগল তো চিন্তা করতেছে যে একটু আগে আমি mindsetinstitute.com এ দেখালাম যে কন্টেন্ট, www.mindsetinstitute সে একই কন্টেন্ট, দুইটা তো আলাদা ডোমেইন গুগলের কাছে। তো একটা অক্ষর না একটা পৃষ্ঠা যদি কম বেশি থাকে এটি আলাদা একটা ডোমেইন। তো গুগল দেখতেছে যে www এটা তো আরেকটা ওয়েবসাইট, তো এই জায়গায় একই কন্টেন্ট, তো সে যেমন একটাকে মানে পেনাল্টি দিবে, ব্ল্যাক লিস্টে দিবে, আর একটাকে রাখবে। আপনি কি মনে করেন যদি যেমন একটাকে যদি ব্ল্যাক লিস্টে দেয় আমার ওয়েবসাইট কি থাকবে? হ্যালো, না স্যার একটা যদি একটাই, তো সেক্ষেত্রে তো থাকবে না। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইট চেক করবো যে তার ওয়েবসাইটটা কি WWW ভার্সনে আছে না নন WWW ভার্সনে আছে। যদি যে আমার মতো শুধু একটা ভার্সনে থাকে নন WWW তাতে কোনো সমস্যা নাই, যদি WWW ভার্সনে থাকে তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি দুই ভার্সনেই পাওয়া যায়, মানে দুই ভার্সনে সার্চ করলে যদি পাওয়া যায় তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে বোথ ভার্সনে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করতে হবে।
তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করবেন। ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে গুগলকে ডিফাইন করবেন যে আপনার মেইন ইউআরএল আসলে কোনটা, আপনি কোনটাকে প্রেফার করতেছেন। তো বলতেছি আমার প্রেসক্রিপশনে বা এসএ গাইডলাইনে বলতেছি যেটা, যে ইউজ ক্যানোনিক্যাল লিঙ্ক এলিমেন্ট ইন দা হেড সেকশন অফ দা হোম পেজেস। আমি ক্লায়েন্টকে বলতেছি তুমি এই যে আমি একটা কোড দিলাম তোমারে, একটা কোড, এই কোডটা তোমার ওয়েবসাইটের হেড সেকশনে ব্যবহার করবা, যেখানে লেখা আছে ইউজ ক্যানোনিক্যাল লিংক এলিমেন্ট ইন দা হেড সেকশন অফ দা হোম পেজ এস। তো তোমার ওয়েবসাইটে যে হোম পেজ আছে এর যে হেড সেকশন আছে, এই হেড সেকশনে যায় তুমি হচ্ছে এই যে ক্যানোনিক্যাল লিংকটা আমি বানাই দিছি এইটাকে দিবা। এবং তুমি কি এটা ডাব্লিউ ভার্সনে রাখতে চাচ্ছ না নন ডাব্লিউ ভার্সনে রাখতে চাচ্ছ, গুগলকে শুধু এটা ডিফাইন করে দিবা। যদি নন ডাব্লিউ থাকে তাহলে ডাব্লিউ আইডি দিয়ে আপনার তোমার ডোমেনের নামটা দিয়ে দিবা, আর যদি ডাব্লিউ রাখতে চাও তাহলে তোমার ডাব্লিউ ডট তোমার ডোমেনের নামটা দিয়ে দেবা। তাহলে গুগল বুঝতে পারবে যে আসলে তুমি কোনটাকে রাখতে চাচ্ছ, আর বাকিটা হচ্ছে তুমি রাখতে চাচ্ছ না, মানে ওইটা তোমারই ওয়েবসাইট কিন্তু তুমি আসলে এইটাকে রিকমেন্ডেশন করতেছো, তাই তোমার কোনো সমস্যা করবে না গুগল। তো আমি এখন কিন্তু করে রেখে দিচ্ছি না, কারণ এইটা কিন্তু আপনাদের মানে গাইডলাইন তৈরি করে ক্লাস, এটা এগুলো কিন্তু আবার হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এটা টেকনিক্যাল এসের ক্লাস। এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু আবার আপনার টেকনিক্যাল এসের ক্লাস, যে একটা ওয়েবসাইটে কিভাবে এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেট করতে হয়, কিভাবে ডাব্লিউ ভার্সন বা নন ডাব্লিউ বোথ ভার্সনে থাকলে কিভাবে এই কোড গুলাকে আপনার হচ্ছে ওয়েবসাইটের ভিতরে বসাইতে হয়, ওইটা টেকনিক্যাল এসের ক্লাস, ওইটা আলাদা। আমরা আজকে দেখতেছি হচ্ছে যে কিভাবে মানে আমি একটা গাইডলাইন তৈরি করতেছি ক্লায়েন্টের জন্য, যে আমার তোমার ওয়েবসাইটে কি কি করা লাগবে বা আমাকে যদি কাজ দাও আমি আসলে কি করব, বুঝতে পারছেন? ক্লিয়ার হইছেন? আমরা কিন্তু সবাই না। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা আছে যেটা নাম হচ্ছে মেটা এইচরেফল্যাং। এইচরেফল্যাং ইউজ, এটা হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট যদি হয়, আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে আমার, যে একটা মাল্টিপল ওয়েবসাইটের যদি হয়, যেমন রবিতে দেখাইছিলাম বা ওই যে আলি এক্সপ্রেস দেখাইছিলাম, মনে আছে? জি ভাই মনে আছে। আলি এক্সপ্রেসে যদি যান দেখবেন যে ওদের ওয়েবসাইটে অনেকগুলো ভাষায় পাওয়া যায়, যেমন ধরেন ইএন মানে ইংলিশ, ইএস মানে স্প্যানিশ, ফ্রান্সিস, এরকম বিভিন্ন ভাষায় পাওয়া যায় ওয়েবসাইটটা। তো সেই ক্ষেত্রে ওই যে একই কথা, যে ডাব্লিউ ভাষা যেরকম এরকম মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যদি ডোমেইন থাকে, তাহলে গুগল মনে করে, যেমন ধরেন এই দেখেন এটা হচ্ছে মেইন ডোমেইন হচ্ছে aliexpress.com, এটা হচ্ছে aliexpress.com, তারপরে es.aliexpress.com, আবার হচ্ছে ever.aliexpress.com। এখন কথা হচ্ছে ভিতরে কন্টেন্ট সব একই। এখন বিষয় হচ্ছে কি, সেক্ষেত্রে গুগল মনে করে যেমন একটা রাইখা ব্যাপার করে ব্লক করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট তো গেল। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, hreflang নামে একটা কোড আছে, যে কোডটা আপনার হচ্ছে বসাইতে হবে। তো এই যে বলা হচ্ছে যে ইউজ hreflang কোড ইন দা পেজ, আপনার পেজের মধ্যে এই কোডটাকে বসাইতে হবে প্রত্যেকটা পেজে। তো দেখেন আমি কোডটা আপনাকে, আমরা কি করবো, আমরা ক্লায়েন্টকে এইভাবে কোড জেনারেট করে দেবো, এইটুকু ঠিক থাকবে, শুধু তার যেই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এটা থাকবে, আর সে কোন কোন ল্যাঙ্গুয়েজে তার ওয়েবসাইটটা আছে এই জায়গাটা শুধু পরিবর্তন হবে। যদি বাংলাদেশের হয় তাহলে বিএন হবে এবং bienaliexpress.com, আবার যদি ইন্ডিয়ার হয় তাহলে আইএন হবে এবং এই যে INaliexpress.com, এরকম হবে। বুঝছেন? ক্লিয়ার? এই যতগুলো তার ভাষায় ওয়েবসাইট থাকবে ততগুলো লিঙ্ক আমি জেনারেট করে আমি তাকে দিব, যে তোমার ওয়েবসাইটে এই লিঙ্কগুলো তুমি বসাই নাও, বা আমাকে যদি কাজ করতে বলো তাহলে আমি এগুলো বসাই দিব। এগুলা বসালে কি মানে সবগুলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, তখন গুগল আর কোনো ধরনের পেনাল্টি দিবে না। বুঝতে পারছি? জি। আচ্ছা, এই তিনটা কিন্তু টেকনিক্যাল ইস্যুর পার্ট। এটা কি আমি সহজ ভাষায় বোঝানোর ট্রাই করছি, আপনারা কি ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, তারপরে দেখেন মেটা টাইটেল। তারপরে মেটা টাইটেল দেখেন, আমরা দ্বিতীয় ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম, আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আর আমি বলছিলাম যে এসইও হচ্ছে মাদার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মানে একদম প্রাইমারি স্টেজ, যে আপনার কিওয়ার্ড রিসার্চটা যত পারফেক্ট হবে আপনার এসইও প্রজেক্টটা আসলে ততটা বেটার রেজাল্ট আসবে, মানে আপনার যেটা রেজাল্ট আসে দরকার, মানে অর্গানিক ট্রাফিক। তো অর্গানিক ট্রাফিক আসলে কিন্তু র্যাঙ্কিংটা কিন্তু মানে ম্যাটার করে না। অনেকে মনে করেন যে এসইও মানে হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং করে দিতে পারলে হইলো, এটা কি রাইট? আপনাদের কমন সেন্স কি বলে যে এসইও মানে হচ্ছে গুগলের ফার্স্ট পেজ হইছে র্যাঙ্কিং করে দিতে পারলে কি আপনি সাকসেস? না, জি না। আপনাকে কিন্তু অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে দিতে হবে ওয়েবসাইটের, আপনার টার্গেটেড অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে দিতে হবে ওয়েবসাইটে, এইটা হলো আপনি এসইওতে সাকসেস। আপনি ধরেন 10টা কিওয়ার্ড দিলেন যেগুলো সার্চ ভলিউম ধরেন একটা 5-10 করে, কম্পিটিশন তেমন না, এরকম 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করে দিলেন আপনি 2 মাসের মধ্যে, আপনি একজন এসইও এক্সপার্ট বলে নিজেকে দাবি করবেন? অবশ্যই না।
কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনার র্যাঙ্কিংটা ফ্যাক্টর না। অনেকেই মনে করে এসইও মানে হচ্ছে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দিতে পারলেই আমি হচ্ছে বিশাল কিছু করে ফেলছি। বাস্তবটা তা না। আপনাকে হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি কতগুলো অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করতে পারতেছেন, কতগুলো ট্রাফিক আপনি ওয়েবসাইটে নিতে পারতেছেন, এটা হলো ফ্যাক্টর। আপনি কত ভালো কিওয়ার্ডে র্যাঙ্ক করে দিতে পারতেছেন, এটা ফ্যাক্টর। আপনি ভালো কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করতে পারেন, যেগুলো সার্চ বলে অনেক ভালো, যেগুলো থেকে অর্গানিক ট্রাফিক পাচ্ছে, ক্লায়েন্ট অর্গানিক ভাবে টার্গেটেড এবং তার সেল হচ্ছে, এইটি হচ্ছে আপনার এসইওতে সাকসেস। তো আপনার এইটার জন্য আমাদের যেটা করতে হবে, পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে আমি যদি কিওয়ার্ডের ইনটেন্ট বুঝি আর কিওয়ার্ডের সার্চ বলি, আমার কম্পিটিশন বুঝি, তাহলে আমি কি টার্গেটেড অডিয়েন্স আমার ওয়েবসাইটে পাঠাইতে পারবে এবং ওখান থেকে পারচেজ হবে না? জি অবশ্যই হবে। আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে কিওয়ার্ডের। একটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি ভালো থাকে তাহলে ট্রাফিক পাবেন, কম্পিটিশন যদি কম থাকে র্যাঙ্ক করতে পারবেন, আর ইনটেন্ট যদি ঠিক থাকে তাহলে পারচেজ হবে বা লিড পাবে, ক্লায়েন্ট যেটা চাইতেছে। এই তিনটা যদি আপনার কিওয়ার্ডের সাথে না থাকে তাহলে কিন্তু আপনি আসলে এসইও করে কোনো কিছু বেনিফিট করে দিতে পারবেন না পারে। হয়তো কিওয়ার্ড র্যাঙ্ক করে দিতে পারবেন, এতে তার কোনো লাভ হবে না। ভাইয়া একটা কথা, বলেন। যদি আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলেও যদি অডিটে যেগুলো আমরা এই যে ফল্ট গুলা ধরি, ওগুলা যদি ওনাদের ওয়েবসাইটে ফল্ট গুলা থাকা সত্ত্বেও আমরা কিওয়ার্ড রিসার্চ করলে র্যাঙ্কে যাবে? না, টেকনিক্যাল প্রবলেম থাকলে তো র্যাঙ্কে যাওয়া টাফ হয়ে যাবে। আপনাকে অবশ্যই আগে টেকনিক্যাল বিষয়টা ফিক্স করবেন, তারপরে অন পেজ করবেন, ব্যাকলিং করবেন। ও আচ্ছা। টেকনিক্যাল বিষয় হচ্ছে মনে করেন যে আপনার ভিতরে মনে করেন কিডনিতে সমস্যা, আপনি যদি সুন্দর সুন্দর জামা কাপড় পরেন আপনার কি লাভ আছে? হ্যাঁ। বিষয়টা ওরকম যে ভিতরে আপনাকে হচ্ছে মানে বিল্ডিং এর মনে করেন পিলারই ভেঙে গেছে, উপর দিয়ে যদি আপনি যতই এখন ডেকোরেশন করেন এটা কোনো লাভ নাই। তো আপনার ওয়েবসাইটের যদি টেকনিক্যাল প্রবলেম থাকে, ধরেন এসএসএল সার্টিফিকেট না, স্পিড অনেক হেভি লোড নেয় অনেক দেরিতে, মোবাইল ফ্রেন্ডলি না, এই ধরনের প্রবলেম থাকলে কিওয়ার্ড দিয়ে কি লাভ হবে? মানে এগুলো তো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। তো সেই ক্ষেত্রে তো আসলে টেকনিক্যালটি আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে আপনি ওয়ান পেজ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে ওয়ান পেজ করবেন, তারপরে ভালো কোয়ালিটির ব্যাকলিং করবেন, তাইলে না আপনার ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক করবে এবং অর্গানিক ট্রাফিক পাবে যদি আপনার কিওয়ার্ড রিসার্চ পারফেক্ট হয়। আমি আবারও বলতেছি, একটা এসইও প্রজেক্ট আসলে সাকসেস হবে কি হবে না এটা ডিফাইন করে কিওয়ার্ডের উপরে, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, কম্পিটিশন কেমন এবং এটার ইনটেন্ট কি। ইনটেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনটেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার সেল টেল হবে না, বা ক্লায়েন্ট যেটা চাইতেছে তার লিড বা কোনো কিছু একটা ওয়েবসাইটের মাধ্যমে যেটা করবে সে, তো এটা কিন্তু পাবে না। যদি আপনি ধরেন তার ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আপনি যদি তাকে ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে দেন তার কোনো লাভ হবে? অবশ্যই না। এইটাই তো, আপনাকে ইনটেন্টটা ঠিক রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো কিওয়ার্ড রিসার্চ করছি, এখন কিওয়ার্ড রিসার্চ করার পরে এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে ওয়েবসাইটে কোথায় বসাবো? আমি বলছিলাম যে আমরা আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতেছি, এই রিসার্চ কিওয়ার্ড গুলোকে আমরা একটা ওয়েবসাইটে 6 জায়গায় বসাবো। মানে বডির, আপনি যদি একটা ওয়েবসাইটকে মানুষের বডির সাথে তুলনা করেন তাহলে হচ্ছে বডির 6 জায়গায় আপনি এটাকে ফিট করবেন, তাহলে এটা ফিট হবে পারফেক্টলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোন কোন জায়গায় ওয়েবসাইটে বসাবেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে ইউআরএল এর মধ্যে বসাবেন। আমি যদি একটু দেখাই আপনাকে, একটা ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটাকে বলা হয় ইউআরএল লিংক। আপনি আপনার ইউআরএল এ বসাবেন, যেমন এই যে এসইও মাস্টার ক্লাস, আমাদের কোর্সটা হচ্ছে এসইও মাস্টার ক্লাস, তো এইটা হচ্ছে এসইও মাস্টার ক্লাস। ইউআরএল এ বসাবেন, টাইটেল, এই যে টাইটেলে বসাবেন। তো কয় জায়গায় গেছে? 2 জায়গায়। দুই জায়গায়, একটা ইউআরএল আর একটা হচ্ছে আপনার টাইটেল, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। আপনার যে কন্টেন্ট, যদি এটা আমাদের কোর্স, এটা কোনো কন্টেন্ট না, তো ডেসক্রিপশনে হচ্ছে আপনাদের কি রাখতে হবে, আপনার ই রাখতে হবে, মানে কিওয়ার্ডটাকে রাখতে হবে এসইও মাস্টার ক্লাস ডেসক্রিপশনে 3 জায়গায়। আর একটা হচ্ছে আপনার মূল যে কন্টেন্ট, এই কন্টেন্টের হচ্ছে মেটা ডেসক্রিপশন আর কি বোঝাচ্ছে আমি, মেটা ডেসক্রিপশনে রাখতে হবে। আর হচ্ছে মূল যে কন্টেন্ট, এই কন্টেন্টের প্রথম যে 10% কন্টেন্ট আছে মানে 100 ওয়ার্ড, এই ফার্স্টের দিকে আপনাকে রাখতে হবে কিওয়ার্ডটা। কয় জায়গায় গেল? ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, মানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর আপনার ফার্স্টের দিকে। আর একটা হচ্ছে হেডিং এ, আর একটা হচ্ছে আপনার পুরো কন্টেন্টের ভিতরে ছড়াই ছিটিয়ে, যেটাকে ডেনসিটি বলে। আর একটা হচ্ছে আপনার ইমেজের অল্টার ট্যাগে। এই 6 জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার এই মূল যে কিওয়ার্ড রিসার্চ করছেন, যেটা র্যাঙ্ক করতে চাইতেছেন, এই র্যাঙ্ক করেছেন এই কিওয়ার্ডটাকে এই সব জায়গায় ব্যবহার করতে হবে। যদি এই 6 জায়গায় আপনি পারফেক্টলি ইউজ পারেন আপনার কিওয়ার্ডটা, তাহলে এই কন্টেন্টটা আপনার এই কিওয়ার্ডে অপটিমাইজ হবে। তাহলে এই কিওয়ার্ডে গুগলে কেউ সার্চ করলে আপনার র্যাঙ্কে আসার পসিবিলিটি থাকবে, যদি আপনার এসইওটা বেটার হয়ে থাকে এবং অন পেজটা ভালো হলো, ভালো কিছু ব্যাকলিংক হলো, টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, তাহলে এই ধরনের কিওয়ার্ড এখন কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটে ফার্স্ট আসবে। বুঝতে পারছেন? ভাইয়া 6টা জায়গা আবার একটু রিপিট করলে ভালো হয়। আপনার ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আপনার হেডিং, কন্টেন্টের ভিতরে ছড়াই ছিটিয়ে, আর হচ্ছে আপনার ইমেজের অল্টার ট্যাগে। এই 6 জায়গায় আপনাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি। জি বুঝতে পারছি ভাই। এছাড়াও আরো কিন্তু আছে, এটা বেসিক, এটা হচ্ছে এসইওর বেসিক। তাছাড়াও আমরা
আরো কয়েক জায়গায় এডিশনালি বা অ্যাডভান্স ভাবে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, সেটা আমি হচ্ছে যখন অন পেজেস এর ক্লাস করবো আপনাকে প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট করে দেখাবো, তখন আপনি বুঝবেন যে আসলে কিওয়ার্ড গুলো দিয়ে ভাই আসলে কোন কোন জায়গায় আসলে কিওয়ার্ড বসে একটা অন পেজে এসে অপটিমাইজ করতেছে, এইটা আমরা দেখাবো। এখন আমরা শুধু আমরা গাইডলাইন তৈরি করতেছি। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি কিওয়ার্ড দিয়ে আমরা একটা টাইটেল জেনারেট করব। এখন অনেকেই বললেন যে ভাই আমি তো ইংরেজিতে দুর্বল, আমি এখন কিওয়ার্ড দিয়ে টাইটেল কেমনে বানাবো? আমি আপনাকে একটু দেখাই, যদিও আমরা আসলে এখন বানাই না, আমরা অনেক টুল ইউজ করি, আমি একটু দেখাই। ধরেন আমি 5টা কিওয়ার্ড রিসার্চ করছি একটা কন্টেন্ট, একটা পেজের জন্য কিন্তু আপনি এর বেশি কিওয়ার্ড রিসার্চ করা লাগে না একটা পেজের জন্য। মানে আপনার ক্লায়েন্ট ধরেন এসইও কোর্স বিক্রি করে, এই পেজটার জন্য আপনি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন? 5টা, 6টা, 7টা, এইটি করে বেটার। মানে আপনি তো প্রথমত কিওয়ার্ড রিসার্চ করতে গেলে একটা কন্টেন্টের জন্য ধরেন 50টা কিওয়ার্ড বের করবেন রিলেটেড, তারপরে ওইখান থেকে আপনি প্যারামিটার ইউজ করবেন যে সার্চ ভলিউম কোনটার ভালো, কোনটার কম্পিটিশন লেভেল কম, কোনটা ইনটেন আমার সাথে মিলতেছে, এগুলো এই প্যারামিটার গুলো ইউজ করে দিয়ে আপনি 50টা কিওয়ার্ড থেকে 5টা কিওয়ার্ড নিলে যেগুলো আপনার পারফেক্ট, যেটা আমি কিওয়ার্ড সিলেকশন ক্লাসে দেখাইছিলাম যে এই 5টা কিওয়ার্ড হচ্ছে আমাদের পারফেক্ট। এই যে আপনি একটা পেজের জন্য 5টা কিওয়ার্ড নিলেন, এখন 5টা কিওয়ার্ড কি আপনার আসলে একটা কন্টেন্ট টেবিলে বসানো পসিবল? আমি কিন্তু বলছি যে একটা কিওয়ার্ড এক জায়গায় বসানো যায়, মানে এই 6 জায়গায় কিন্তু 6 জায়গায় একটা মানে একই কিওয়ার্ড হইতে হবে। এই যে 6 জায়গায় আপনার ওয়েবসাইটে বসাবেন একই কিওয়ার্ড 6 জায়গায় বসাইতে হবে। এখন একটা ইউআরএল এর লেন্থ কতটুকু হয়? ছোট না? একটা টাইটেলের লেন্থ কতটুকু? এখানে আপনার 5টা কিওয়ার্ড কি বসানো পসিবল একটা টাইটেলের মধ্যে? জি না স্যার। তো এখন আমাদের 5টা কিওয়ার্ড আমরা কেমনে বসাবো? তাহলে আমাকে কি করতে হবে? 5টা কিওয়ার্ডকে মার্জ করে একটা কিওয়ার্ড টাইটেল বানাইতে হবে না? যে প্রত্যেকটা কিওয়ার্ড যেটা আমার একটা টাইটেলের মধ্যে থাকে। জি ভাইয়া। তো কিভাবে করে আমি এটা দেখাই, একটু খেয়াল করেন। দেখেন আমি এসইও কোর্স এই কিওয়ার্ডটাকে নিলাম প্রথমে। কিভাবে বানাবেন 5টা কিওয়ার্ড থেকে একটা টাইটেল কেমনে বানাবেন? এসইও কোর্স নিলাম, এইখানে কি এসইও কোর্স আছে না? জি। এটা আমার দরকার নাই, তাহলে ইন বাংলাদেশটা আমার নাই, এটা আমি নেই ইন বাংলাদেশ। আচ্ছা, এসইও ট্রেনিং কোর্স, তো এখানে ইন বিডি, বিডি মানে কি? বাংলাদেশ। বাংলাদেশ। তার মানে ইন বিডি কি আমার এখানে আছে না ইন বাংলাদেশ? জি স্যার। কোর্স কি আছে? যে কোর্স আছে, জি এসইও আছে। জি। নাই ট্রেনিং, তো ট্রেনিংটা আমি একটু যদি নেই, আচ্ছা তারপরে আছে কি এসইও কোর্স ইন বাংলা, তো বাংলাটা কি আছে আমার এখানে? তাহলে এটা কি ট্রেনিং? বাংলা নাই, বাংলাদেশ নাই। এসইও ট্রেনিং এসইও কোর্স বাংলা ইন বাংলাদেশ। আচ্ছা এখানে আছে কি বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, তো এসইও কোর্স ইন বাংলাদেশ আছে না আমাদের এখানে? নাই কি? নাই কি বেস্ট? শুধু বেস্ট নাই। বেস্ট। আচ্ছা তাহলে আমি এটাকে এইখানে বসাবো। এখন কি হলো? বেস্ট ট্রেনিং এসইও কোর্স বাংলা ইন বাংলাদেশ। তো আপনি কি করবেন? এখানে মিনিংফুল করবেন। এখন দেখেন কোনটা আগে পরে নিলে ভালো একটা মিনিং হয়, তো এটা আপনি আগে পরে নিতে পারেন। তো এইভাবে আপনি দেখেন, এখন আপনি বলেন তো এই 5টা কিওয়ার্ডই আমার এই টাইটেলের মধ্যে আছে কি নাই? স্যার আছে। তো আপনি হচ্ছে এইভাবে একটা মিনিংফুল, আপনি একটা কিওয়ার্ড গুলো থেকে মিনিংফুল একটা কিওয়ার্ড আপনি বানাবেন। তো পারবেন না? জি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তারপরে আপনি কি করবেন? এখান থেকে এটা কপি করবেন, কপি করার পরে আপনি যাই হচ্ছে এখানে দিয়ে দিবেন। গাইডলাইন দিচ্ছি আমি ক্লায়েন্টকে, তুমি এই জায়গা এই যেটা বেস্ট ট্রেনিং এসইও কোর্স বাংলা ইন বাংলাদেশ, এইটা এটা আমি বলে ক্লায়েন্টকে দিলাম যে তোমার কোন পেজের জন্য এটা, এইখানে আমি দিয়ে দেবো এসইও পেজের জন্য। তো আমি এটাকে একটু ডিলিট করে দিই। এসইও কোর্স এই পেজের জন্য, তাই না? পেজের নাম দিলাম এসইও কোর্স পেজের জন্য। আমি হচ্ছে পেজ টাইটেল কি হবে? এইটা হবে, তাই না? জি। আচ্ছা এরকম ভাবে আপনার যতগুলো টাইটেল আছে মানে পেজ থাকবে, তার প্রত্যেকটা পেজের জন্য তো সে আপনাকে হয়তো আগে আপনাকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাইছে অথবা অন্য কাউকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাইছে, কিওয়ার্ড গুলো আপনাকে দিছে। তো আপনি এখন তার প্রত্যেকটা পেজের জন্য আপনি ওই কিওয়ার্ড গুলো থেকে আপনি টাইটেল জেনারেট করে দিবেন, যাতে আপনি কাজ করেন অথবা অন্য কেউ কাজ করে এই টাইটেল নিয়ে সুন্দর করে তার কন্টেন্টে বসাই দিবে, বা এই টাইটেল দিয়ে ক্লায়েন্ট কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে কন্টেন্ট লেখাবে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই ম্যানুয়ালি সবসময় করা ভালো লাগবে না, কারণ ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে। তাহলে আমি একটু অটোমেটিক কেমনে করতে পারি, মানে
টুল আছে কিনা দেখেন, আমি একটু টুল দেখাই। আচ্ছা, এখানে দেখেন ফ্রি এআই টাইটেল জেনারেটর এইচরেফের, আমরা যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ করছিলাম মনে আছে এইচরেফ দিয়া, জি ভাইয়া। আমরা এটা করতে পারি। আমরা এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম, কিওয়ার্ড গুলো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ফর্মাল জেনারেট টাইটেল একটু লোড হবে এখানে, সাকসেস। এখন নিচের দিকে আসেন, ওয়েট করেন, এই দেখেন টাইটেল তৈরি হয়েছে এখানে। যেমন হাউ টু রিলেটেড টাইটেল তৈরি হয়েছে 5টা, লজিস্টিক রিলেটেড 5টা, আপনার কোশ্চেন আনসার রিলেটেড 5টা, আদার্স রিলেটেড 5টা। এখন আপনার যেই টাইটেলটা পছন্দ হয় প্রত্যেকটার মধ্যে আপনার হচ্ছে কিওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া আছে। দেখেন, এলিভেট ইউর স্কিল উইথ দ্য বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। দেখেছেন, ইনসাইডার টিপস টু সাকসেস ইন এসইও ট্রেনিং কোর্স। তো দেখেন ম্যাক্সিমাম কিওয়ার্ড দেয় ওরা সুন্দর সুন্দর করে, দ্য আলটিমেট গাইড টু বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। দেখতেছেন, আমাদের সেটা আবার এখানে একটু বেশি কি করছে, পাওয়ার ওয়ার্ড ইউজ করছে, দ্য আলটিমেট গাইড পাওয়ার ওয়ার্ড। তো আপনার যদি নিজে তৈরি করতে না পারেন তাহলে হচ্ছে আপনি টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন না। জি অবশ্যই পারবো। আমি টুলটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা টাইটেল জেনারেট করে এভাবে ক্লায়েন্টকে দেবো। তারপরে হচ্ছে মিসিং টাইটেল। মিসিং টাইটেল হচ্ছে যে আপনি যখন অডিট করছেন তখন তো আপনি দেখছেন যে কতগুলো পেজে তার টাইটেল নাই, মিসিং আছে। তো আপনার ওই পেজগুলোর জন্য টাইটেল তৈরি করতে হবে না? জি অবশ্যই করতে হবে। এখন ওই পেজের নাম কি, ওই পেজের নাম অমুক, তাহলে হচ্ছে ওই পেজের জন্য কিওয়ার্ড যদি থাকে তাহলে আপনি ওই কিওয়ার্ডের টাইটেল তৈরি করে দিবেন। আর যদি না থাকে ওই পেজের জন্য কিওয়ার্ড, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই পেজটার কোনো টাইটেল নাই, তো এই পেজের জন্য আমাকে 5টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, যেটা আমি টাইটেল তৈরি করে আপনাকে দিব। তো আপনি হচ্ছে ওই কিওয়ার্ড গুলোতে একই পদ্ধতিতে আপনি এখানে আবার তাকে কিওয়ার্ড দিয়ে টাইটেল বানায় সাজেস্ট করে নেন, পেজের নাম দিয়ে দিবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে ডুপ্লিকেট মেটা টাইটেল, মানে একই টাইটেল যদি একাধিক পেজে দেওয়া থাকে, মানে আপনার ধরেন পেজ নাম্বার 1 সেটা তো আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স লিখছেন, পেজ নাম্বার 2 ওইটা তো আপনি তাই লিখছেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, তাহলে এটা মাল্টিপল হইছে না, ডুপ্লিকেট হইছে না? হ্যালো, তাহলে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটাকে কাটে দিতে হবে, একটাকে কাটে দিয়া তাহলে পরে একটা পেজের মিসিং হয়ে যাবে না। তো ওই পেজের জন্য আপনি আবার কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ড দেওয়ার একটা টাইটেল বানিয়ে আপনাকে দিতে হবে যে এই পেজের জন্য এইটা টাইটেল, পেজের নাম দিবেন আর টাইটেল দিবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, ধরেন আমি এখানে কিছু সার্চ করতেছি চ্যাট জিপিটি, ধরেন এই যে দেখেন এই যে এইটুককে বলা হয় মেটা ডেসক্রিপশন, এইটাকে বলা হয় মেটা টাইটেল, যেটা আমরা একটু লেখা শিখলাম। আর এইটুককে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আবার এইটা আবার আলাদা জিনিস, এটাকে বলা হচ্ছে আপনার এক্সটেনশন। তো আমরা এই যে মেটা ডেসক্রিপশন যেটা, এইটা আমরা কিভাবে লিখবো? তো আমরা জানি আমরা অনেক ইংরেজিতে দুর্বল, তো আমাকে কিওয়ার্ড দিয়ে দিলে কি লিখতে পারবো না। অনেকে বলবেন যে ভাই কিওয়ার্ড তো দিচ্ছেন, আমি তো লিখতে পারতেছি না ডেসক্রিপশন। তো সমস্যা নাই, এই সেটার আর একটা ফ্রি টুল আছে, ফ্রি এআই মেটা ডেসক্রিপশন জেনারেটর। আপনি এখানে কিওয়ার্ড গুলো বসাই দিলে এখান থেকে অটোমেটিকলি মেটা ডেসক্রিপশন জেনারেট করবে। এই যে আমি কিওয়ার্ড গুলো দেখেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিছি, জেনারেটে ক্লিক করছি, পরে দেখেন সুন্দর করে একটা মেটা ডেসক্রিপশন লিখে দিছে কিনা দেখেন তো। 3টা আমাকে অপশন দিচ্ছে, আমি একটা নেই, মেটা ডেসক্রিপশন। এই যে learn the ins and outs of SEO with a comprehensive SEO course in Bangladesh, enhance your skill and boost your website visibility today. এটা কোন পেজের জন্য? এটা হলো SEO কোর্স পেজের জন্য। SEO কোর্স পেজের জন্য এটা মেটা ডেসক্রিপশন। আপনি হচ্ছে যে পেজের জন্য করে হচ্ছে টাইটেল জেনারেট করলেন, এখন প্রত্যেকটা পেজের জন্য আবার আপনি এখন মেটা ডেসক্রিপশন ওই কিওয়ার্ড গুলো দিয়ে জেনারেট করবেন, যেটা হচ্ছে আপনি অন পেজ এসে করার সময় এগুলো সহজে আপনি নিজেও ব্যবহার করতে পারেন, অথবা এই গাইডলাইনটা ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট নিজে তার ডেভেলপারকে দিয়ে সুন্দরভাবে এসে করে নিতে পারে। বুঝতে পারছেন? অথবা বাইরে যদি জানতে চাই যে তোমার অ্যাকশন প্ল্যানটা দাও, তখন আপনি সুন্দর করে অ্যাকশন প্ল্যানটা দিলেন, সে রাজি হলো, তারপর আপনি খুব সহজেই এখান থেকে নিয়ে সহজেই অন পেজ এসে করে ফেলতে পারতেছেন। অলরেডি তৈরি এসরেফ দিয়ে যে আপনি মানে ইয়াটা করলেন, ওই জিনিসটা একবারে নতুন ভাবে বার করে দেখালে ভালো হয় না? কোনটা? মেটা ডেসক্রিপশনটা? হ্যাঁ হ্যাঁ, মানে এসরেফ দিয়ে যেটা করলেন আর কি। এটা আচ্ছা ঠিক আছে। ধরেন আমি ফ্রি আই মেটা ডেসক্রিপশন, এটা আমি উপর থেকে কোন জায়গা থেকে নিয়ে আসবো? এটা মানে উপরে এটা কোন জায়গায় পাবো? লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। এই লিংকগুলো আমি দিয়ে দিলে তো আপনার খোঁজা লাগবে না। এই লিংকটা যদি আপনি কপি করেন আর এইখানে যদি পেস্ট করেন, এই লিংকটি মানে এই জায়গায় চলে আসবেন, এই যে চলে আসেন না,
তারপর আপনি কিওয়ার্ড গুলো দিবেন, এইভাবে কিওয়ার্ড গুলো নিবেন এবং এইখানে বসাবেন। বসানোর পর আপনি শুধুমাত্র হচ্ছে কয়টা ভেরিয়েশন চান, আমি এখানে একটাই চাই এখন। তো এখানে ফর্মাল না ফ্রেন্ডলি না ক্যাজুয়াল না প্রফেশনাল দেব, জেনারেট করি, একটা তৈরি করতে চাচ্ছে। এই দেখেন চলে আসছে না, দুইটা দিচ্ছে। Enhance your digital marketing skill with our SEO course in Bangladesh. Join the best training course in Bangladesh today. Bangalore today. দেখছেন কিওয়ার্ডগুলো কত সুন্দরভাবে অর্গানাইজ করে দিয়েছে। তো আমরা হচ্ছে নিলাম এবং এইখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের মেটা ডেসক্রিপশন গুলো বানাবো প্রত্যেকটা পেজের জন্য কিওয়ার্ড দিয়ে। পারবো না? পারবো ভাই। ইনশাআল্লাহ। ভাইয়া একটু জিজ্ঞাসা করি, ওই যে কিওয়ার্ড গুলা আবার একটু বলবেন, যদি ক্লায়েন্ট না দেয় আমরা কি নিজে কিওয়ার্ড রিসার্চ করে তারপরে দিব, তারপরে আবার টাইটেলের করব? কিওয়ার্ড রিসার্চ আপনি কেন করবেন টাকা না দিলে? আপনি বলবেন যে আপনি আপনার এই পেজে হচ্ছে কিওয়ার্ড নাই, তো এই কিওয়ার্ড গুলো যদি আমাকে রিসার্চ করতে হয় তাহলে আমাকে আলাদা করে পেমেন্ট করতে হবে, আর নাহলে আপনি কিওয়ার্ড দেন আমি পেজের জন্য ডেসক্রিপশন রেডি করে দিচ্ছি। ও আচ্ছা। আর ভাইয়া এই যে এআই ছাড়া কি ডেসক্রিপশন একটা কি আমরা চ্যাট জিপিটি দিয়েও করতে পারবো? চ্যাট জিপিটি তো করতে পারবেন, বা নিজে যদি ভালো মতো লিখতে পারেন ইংরেজিতে ওই কিওয়ার্ড গুলো বসে আপনি নিজেও লিখতে পারেন। মানে আমি আপনাকে এটা মানে সহজে দেখা দিচ্ছি। অনেক কিন্তু বিগিনার, মানে যদি বলি নিজে নিজে লিখবেন তাহলে তো বলবেন ভাই আমার আর সোশিয়াল লাগবে না, আমি ইংরেজিতে এমনি দুর্বল, আপনি আমার লেখা লিখে যাচ্ছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে মিসিং মেটা ডেসক্রিপশন, ওই একই পদ্ধতি। যে পেজগুলোতে অডিট করার পর আপনি দেখছেন যে পেজগুলোতে মেটা ডেসক্রিপশন নাই, মিসিং, তো ওই পেজগুলোর জন্য আপনাকে এখন মেটা ডেসক্রিপশন লিখতে হবে। ওই পেজে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে আপনি মেটা ডেসক্রিপশন লিখবেন। আর যদি কিওয়ার্ড না থাকে ক্লায়েন্টকে বলবেন যে এই পেজে তো কোনো কিওয়ার্ড নাই, এই কিওয়ার্ডগুলো আমাকে রিসার্চ করে দাও, আমি মেটা ডেসক্রিপশন আর মেটা টাইটেল লিখে দিচ্ছি তোমাকে। তো এখানে মেটা ডেসক্রিপশন লিখে এবং পেজটার নাম দিয়ে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছি? জি। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, যদি একই মেটা ডেসক্রিপশন দুইটা বা তিনটা পেজে থাকে তাহলে এটা ডুপ্লিকেট। তাহলে আপনি যে যেমন একটা পেজের মেটা ডেসক্রিপশন রাখবেন আর বাকি দুইটা পেজেরটা ডিলিট করে দিবেন, দিয়ে ওই পেজে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে মেটা ডেসক্রিপশন লিখে আপনি হচ্ছে দিয়ে দিবেন যে অমুক পেজের জন্য এইটা মেটা ডেসক্রিপশন, অমুক পেজের জন্য এইটা মেটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে হেডিং এন্ড সাব হেডিং। হেডিং বলতে বোঝা হচ্ছে মানে আপনি যখন একটা কন্টেন্ট দেন, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, গুগলে সার্চ করি একটা কন্টেন্ট, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি বা এসইও লিখে সার্চ করি, এসইও স্ট্যান্ডফোর্ড যাই হোক কিছু। তো ধরেন আমরা এখানে সার্চ করলাম একটা কন্টেন্ট, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মেটা কি বলেন তো, এটা কি কি শিখতেছেন এটা বলেন, এটা কি টাইটেল। আচ্ছা, তারপরে মনে করেন এইখানে ধরেন মেটা ডেসক্রিপশনটা এখানে আপনি দেখতে পারবেন না, এটা হচ্ছে এসইও করার সময় এই মেটা ডেসক্রিপশন টুলের মাধ্যমে দিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এইটাকে কি বলা হয় জানেন? এইটাকে বলা হচ্ছে হেডিং, সাব হেডিং। এইটা হচ্ছে হেডিং মানে এই সন, এই মেটা টাইটেল যা আর এই সন হচ্ছে তাই, কিন্তু হচ্ছে এইগুলাকে বলা হয় হচ্ছে আপনার হেডিং মানে সাব হেডিং, যেটাকে বলা হয় H2 H3 H4 H5 H6 পর্যন্ত হয়। তো এই হেডিং গুলো হচ্ছে আপনার, তো এই হেডিং গুলো আপনাকে কিন্তু লিখতে হবে, এই যে কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। কিওয়ার্ড আপনার কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লিখবেন। তো এটা দেখানোর দরকার পড়ে না, কারণ এটা আপনি হচ্ছে হেডিং গুলা অটোমেটিক্যালি হচ্ছে জেনারেট করবেন। যে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড আপনার একটা হেডিং হতে পারে। তো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স এটা একটা হেডিং হয়েছে, এরকম আপনার প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড, এই যে এখানে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এই প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড হতে পারে এক একটা সাব হেডিং। তো এটা তো না প্যারা নাই। তো আপনি এইভাবে কোন পেজের মানে কোন পেজের জন্য কতগুলো সাব হেডিং দিবেন এবং কোনটা H1 কোনটা H2 এটা আপনি দিয়ে দিবেন। যে ডিজিটাল মার্কেটিং কোর্স ট্রেনিং এটা হচ্ছে H1 আর H2 হলো কোর্স ডিটেইলস, এটা হলো H2 এইভাবে আপনি হচ্ছে দিয়ে যাবেন। পারবেন না? বুঝতে পারছেন? ভাইয়া এই যে আপনি সাবহেডিং এই পেজটা যেন কোথা থেকে আনছেন একটু? কোনটা? এই যে সাবহেডিং ডেসক্রিপশন গুলা যেগুলো দেখাইতেছেন এই পেজটা যেন কোনটা থেকে নিয়ে এই আসছেন? যে আমি এখন যেটা আমি স্লাইড দেখাচ্ছি এটা একটা ডক ফাইল, এই ডক ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। ও আচ্ছা। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে সাব হেডিং এবং হেডিং। হেডিং হচ্ছে এই সনকে বোঝায়, যেটা হলো মূল টাইটেল ওই হেডিং। আর সাব হেডিং হলো এর নিচে যতগুলো আপনি বের করেন ছোট ছোট করে প্যারাগ্রাফ, উপরে যত অ্যাটাকের ছোট ছোট হেডলাইন দিবেন, এগুলো আবার সাব হেডিং। এটা H2 H3 H4 এগুলো হয়, মানে এগুলো হচ্ছে আপনি অন্যান্য যত কিওয়ার্ড আছে আপনার এগুলো দিয়ে হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিবেন যে H2 হবে এটা, H3 হবে এটা, H4 হবে এটা। মিসিং হেডিং এই সন H2 3 4 এগুলো না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি H1 কিন্তু একটা ওয়েবসাইটের জন্য একটা হোম পেজের জন্য যে কোনো একটা পেজের জন্য একটা H1 থাকতে হবে, মানে হেডিং থাকতে হবে, এটা কমন।
তো আপনি দেখেন যে কোন কোন পেজে আপনি যখন অডিট করবেন অডিটে দেখাবে। আমি কিন্তু গত ক্লাসে যখন এক্সপ্লেইন করছিলাম তখন দেখছিলেন যে কোনো হেডিং যদি মিসিং থাকে দেখায় যে কতগুলো হেডিং মিসিং। তো আপনি যে কয়টা হেডিং মিসিং থাকবে ওই কয়টা হেডিং আপনি এখান থেকে তৈরি করবেন, কিওয়ার্ড দিয়ে দিবেন, ওই যে টাইটেলের মতো, মানে টাইটেলটাই হলো হেডিং এইসন। তো আপনি হচ্ছে এইভাবে দিয়ে দিবেন এবং H2 H3 এগুলো হচ্ছে আপনি ওই কিওয়ার্ড গুলো হচ্ছে দিয়ে দিবেন। মাল্টিপল হেডিং, যদি আপনার ওয়েবসাইটে মাল্টিপল হেডিং থাকে মানে এইস অন মাল্টিপল থাকে, দেখেন এখানে একটা কথা মনে রাখবেন যে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে H2 H3 H4 H5 H6 এর যে সাবহেডিং গুলো আছে এগুলো আপনি মাল্টিপল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি H1 কিন্তু মাল্টিপল ব্যবহার করতে পারবেন না। মাল্টিপল ব্যবহার করলে বিষয়টা হবে কি, মানে আপনি H1 যদি একের অধিক ব্যবহার করেন তাহলে এটাকে বলা হবে যে ডুপ্লিকেট H1। এজন্য আপনাকে একটা পেজের জন্য মাত্র একটা H1 ব্যবহার করতে হবে। তো দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা হচ্ছে মনে করেন আমাদের হচ্ছে হেডিং। তো আমরা যদি আরো যেগুলো আমাদের সাবহেডিং আছে সেখানেও যদি আমরা লিখি যে বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে আমাদের কি কিওয়ার্ড গুলো 2 নাম্বার হেডিং ও চলে আসছে না? তারপরে যদি লিখি হাউ টু ক্রিয়েট সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে আমাদের হেডিং এর মধ্যে কি 3 নাম্বার হেডিং এর মধ্যে কি আমাদের কিওয়ার্ড চলে আসছে কিনা? হ্যাঁ, এটা করা যাবে না, আপনাকে এই দুইটাকে রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করে H2 করে দিতে হবে, এটাকে রিমুভ করে H3 করে দিতে হবে। তাহলে আপনাকে এইটাকে কিন্তু H1 রাখা যাবে না, এইটাকে H1 রাখা যাবে না, একটাকে H1 রাখবেন আর বাকিগুলোকে H2 বাকিগুলোকে H3 করে দিবেন বা 2 করে দিবেন। 2টা করলে কোনো সমস্যা নাই। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে কিপ অ্যাজ ইট ইজ, এইটাকে তুমি রাখো, আর বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাকে রিমুভ H1, এটা H1 রিমুভ অন H করে এটাকে 2 করে দাও, মেক ইট 2। এবং হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এটাকে রিমুভ H1 অন থেকে এটাকে রিমুভ করে দিয়া এটাকে হচ্ছে তুমি H2 করে দাও। তো দ্যাটস ইট, বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। আচ্ছা। তারপরে হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ, এটা হচ্ছে আপনার কোন একটা পেজে অনেক সময় দেখবেন যে আপনি যখন অডিট করবেন, আপনার ওয়েবসাইটে যখন অডিট করবেন, অডিট করার সময় দেখবেন যে আপনাকে দেখাবে যে আপনার থিন কন্টেন্ট, আপনার ওয়েবসাইটে তেমন কোনো কন্টেন্ট নাই। বা আপনি দেখলেন যে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যেখানে হচ্ছে কন্টেন্টের পরিমাণ মনে করেন 200 থেকে 250 মতো বা 300, এতটুকু ছোট কন্টেন্ট, তাহলে ওইগুলো কিন্তু র্যাঙ্কিং করা অনেক কঠিন অন পেজে। এই ক্ষেত্রে আপনি যেটা বলবেন ক্লায়েন্টকে বলবেন যে ইনরিচ ইওর পেজ কন্টেন্টস উইথ এডিশনাল 200 থেকে 250 ওয়ার্ড, the content should be descriptive and overall all service. Please focus on the keyword with digital marketing training, digital marketing course keyword naturally. বলতেছেন যে আপনি আরো কিছু কন্টেন্ট এডিশনালি যোগ করেন এত ওয়ার্ড এবং অবশ্যই ডেসক্রাইব করবেন আপনার এই কিওয়ার্ড গুলো ফোকাসে রাখবেন ন্যাচারালি। তাহলে আপনি আপনার এই কন্টেন্টের মধ্যে আরো 200 থেকে 250 ওয়ার্ডের কন্টেন্ট আপনি বাড়ান, তাহলে আপনার কি হবে, এডিটোরিয়াল স্ট্রেংথ আপনার আরো এই কন্টেন্ট শক্তিশালী হবে। বুঝাইতে পারছি? যদি কোনো পেজে দেখেন এরকম কম কন্টেন্ট আছে তাহলে আপনি এই গাইডলাইনটা দিবেন। আমরা কিন্তু একটা প্রেসক্রিপশন লিখতেছি। আচ্ছা, তারপর পেজ উইথ থিন কন্টেন্ট, কোন কন্টেন্টে যদি অডিট করলে থিন কন্টেন্ট ধরে যে এই পেজের কন্টেন্টের পরিমাণ খুবই কম, তখন আপনি একই এই যে ডিজিটাল ইনরিচ ইওর পেজ কন্টেন্ট উইথ এডিশনাল 500 থেকে 700 ওয়ার্ড, the content should be descriptive and cover all service. Please focus on the below point with digital marketing training, digital marketing course keyword naturally. আপনি 500 থেকে 700 এটাকে বাড়ান, এই পেজের কন্টেন্টের পরিমাণ খুবই কম আছে। দুইটাকে আবার গুলাই ফেলেন না, একটা হচ্ছে মার্কেটে এটা খুবই কম আর এটা হচ্ছে মানে এটাকে আপনি বাড়াইতেছেন হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্টটাকে শক্তিশালী করার জন্য, এডিটোরিয়াল স্ট্রেংথ একটা পেজকে শক্তিশালী করার জন্য। আর এটা হলো একটা পেজের কন্টেন্টের পরিমাণ খুবই কম, এখানে আপনি 500 থেকে 700 দিয়া কন্টেন্টটাকে মানে মোটামুটি একটা ম্যাক্সিমাম জায়গায় নিচ্ছেন, একটা মানে লেভেলে নিচ্ছেন। আর এটা হচ্ছে আপনি একটা পেজকে শক্তিশালী করছেন। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে টোটালি 500 থেকে 700 হইলেই তো ওই ইটাও হয়ে যাবে আর এটাও হয়ে যাবে, তাই না? ওয়েবসাইটের ধরন আছে তিনটা। একটা হচ্ছে আপনার যদি ই কমার্স হয় তাহলে একটা প্রোডাক্টের জন্য আপনি 250 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারেন 300 পর্যন্ত। আপনার যদি সার্ভিস হয় তাহলে 800 ওয়ার্ড। আপনার যদি ই কমার্স এই আপনার অ্যাফিলিয়েট হয় তাহলে 2500 থেকে 5000 পর্যন্ত লিখতে পারেন ওয়ার্ডের। আচ্ছা, তারপর ইমেজের অল্টার ট্যাগ, আপনি যে ইমেজগুলো আপলোড করবেন আপনার পেজে ওই ইমেজগুলোর হচ্ছে অল্টার ট্যাগে আপনাকে কি করতে হবে জানেন? আপনার কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড
আপনার পেজের যে মূল ফোকাস কিওয়ার্ড, যেটা আপনি হচ্ছে এই যে টাইটেল বাটন লিখলেন, যে কিওয়ার্ড দিয়া ওই মূল যে ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করতে চান, আপনার ওই কিওয়ার্ডটাকে সাজেস্ট করতে হবে যে তোমার পেজ নাম্বার অমুক, অমুক পেজের এই যে ইমেজটা আছে, এই ইমেজের অল্টার ট্যাগ হবে হচ্ছে এই কিওয়ার্ডটা। অমুক পেজের এই যে ইউআরএলটা ইমেজের, এইটার হচ্ছে অল্টার ট্যাগ হবে হচ্ছে এই কিওয়ার্ডটা। এইরকম ভাবে আপনি হচ্ছে তাকে হচ্ছে সাজেশন দিবেন যে তোমার পেজে কোন ইমেজের অল্টার ট্যাগ আসলে কোন কিওয়ার্ড হবে। তো উনি যতগুলো কিওয়ার্ড রিসার্চ করছে না, ফোকাস করে যেটা মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা প্রত্যেকটা ইমেজে হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। আচ্ছা। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। দেখেন, ক্লায়েন্ট আপনাকে বললো কি যে আমি হচ্ছে এসইও সার্ভিস দেই, তুমি আমাকে হচ্ছে এসইও নিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দাও। এখন আপনি যাই দেখলেন তার ওয়েবসাইটে এসইও নামে কোনো পেজই নাই, র্যাঙ্ক করবেন কিভাবে? আমার কথা মানে বুঝতে পারলেন না? আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে এসইও আমি সার্ভিস দেই, আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দাও, এবং আপনি তার ওয়েবসাইট খুঁজে কোনো জায়গায় তার এসইও নামে কোনো পেজই পাইলেন না, তাহলে এখন কিভাবে র্যাঙ্ক করবেন? এই যে এইটা আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে যে your website need to create a page based on SEO, please create a page and add 500 থেকে 700 ওয়ার্ড কন্টেন্ট। যে তোমার ওয়েবসাইটের একটা SEO রিলেটেড পেজ ক্রিয়েট করার চাহিদা আছে, এটা একটা ওয়েবসাইট তোমার একটা ল্যান্ডিং পেজ বানাও, একটা পেজ বানাও, SEO নামে একটা পেজ বানাও এবং ওইখানে 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট দাও, তাহলে আমি হচ্ছে SEO তে র্যাঙ্ক করে দিতে পারবো এই কিওয়ার্ড দিয়ে। যদি পেজই না থাকে তাহলে আমি কিওয়ার্ড বসাবো কোন জায়গায় যায়? তাহলে আমি ওনাকে বলবো যে একটা পেজ তৈরি করো এসইও নামে এবং ওইখানে 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট দাও। বুঝতে পারছেন? তারপর হচ্ছে robot.txt, ওই যে আমরা যখন অডিট করছিলাম দেখছিলেন যে robot.txt একটা ওয়েবসাইট যে আপনি কোন পেজ স্ক্রল করতে পারবে গুগল, কোন পেজ স্ক্রল করতে পারবে না, এটা যে ডিফাইন করবেন এন্ড ক্লায়েন্টকে দিতে হবে। কিভাবে দিবেন? যে প্লিজ আপডেট ইওর robot.txt ফাইল উই প্রোভাইডেড ইন দা অ্যাটাচমেন্ট ফাইল। আপনি যখন ফাইবার বা আপওয়ার্ক বা আউটার মার্কেট প্লেসে আপনি অর্ডার ডেলিভারি দিবেন, আপনি এই ফাইলটার সাথে আরো কিছু এক্সট্রা ফাইল দিবেন। আপনি ধরেন একটা robot.txt ফাইল তৈরি করবেন, তৈরি করার পরে ওই ফাইলটাও তাকে আপনি দিয়ে দিবেন আর এইখানে বলে দিবেন যে প্লিজ আপডেট ইওর robot.txt ফাইল অ্যাজ উই প্রোভাইডেড ইন অ্যাটাচমেন্ট ফাইল। আমি অ্যাটাচমেন্ট ফাইলে দিয়ে দিছি, তোমার ওয়েবসাইটে এটা আপডেট করে নাও। তো কিভাবে robot.txt বানাইতে হয় এটা আমরা সামনে ক্লাসগুলোতে দেখবো, টেকনিক্যাল এসইও ক্লাসে। তো এইটা আপনি ক্লায়েন্টকে বলে দিবেন, আপনি যখন দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন যে কি করতে হবে, তারকে অ্যাকশন গাইড দিচ্ছেন। তারপর হলো HTML সাইট ম্যাপ। এটা হলো মানুষের জন্য বানাই, একটা ওয়েবসাইটের কোন পেজে কি আছে, যেমন একটা বইয়ের কোন পৃষ্ঠায় কি আছে এটা সূচিপত্র থেকে যেমন দেখা যায়, একটা ওয়েবসাইটের একটা পেজ হবে যে পেজটার নাম হবে সাইট ম্যাপ পেজ। ওই পেজে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজকে নিয়ে আসবেন এবং আইনা হচ্ছে আপনি সুন্দর করে সাজাবেন। সাজাইলে হচ্ছে ক্লায়েন্ট বা যে কোনো ভিজিটর ওই পেজটা এসে যে কোনো পেজে ক্লিক করে যাইতে পারবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এটা আপনি এইভাবে সাজাতে দেবেন। এটা কিভাবে বানাবেন আমরা এটা দেখাই দেব, মানে আজকে এটা নিয়ে আমি কথা বলতেছি না, তো এইটা আমরা দেখাই দেব। তারপর হচ্ছে XML সাইট ম্যাপ, যে ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ XML সাইট ম্যাপ। তোমার ওয়েবসাইট XML সাইট ম্যাপ নাই, তো তৈরি করো কাস্টম ফর আওয়ার পেজ। ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ এ কাস্টম ফর আওয়ার পেজ, এটা তুমি তৈরি করে গেলে কেমনে তৈরি করতে আমি শেখাবো। প্লিজ ক্রিয়েট এ কাস্টম ফর আওয়ার পেজ। স্ট্রাকচার ডাটা, ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ স্ট্রাকচার ডাটা। তো স্ট্রাকচার ডাটা যদি না থাকে তাহলে হচ্ছে আপনার স্কিমা তৈরি করতে হয়। প্লিজ ক্রিয়েট অ্যান্ড আপলোড দ্য প্রোভাইড জনস এলডি স্ট্রাকচার ডাটা অন ইওর ওয়েবসাইট। আমি হচ্ছে তোমাকে প্রোভাইড করব জনস এলডি স্ট্রাকচার ডাটা, তুমি তোমার ওয়েবসাইটে এটা আপলোড করে নাও। তো এটা আপনি বলে দিবেন স্ট্রাকচার ডাটাটা নাই, এবং এটা আপনি অডিটের মাধ্যমে জানতে পারবেন বা জানতে পারছেন, গত ক্লাসে আমরা দেখাইছি। স্ট্রাকচার ডাটা যদি না থাকে তাহলে ক্লায়েন্ট আপনি হচ্ছে এটা দিবেন। ব্রোকেন লিংক, আপনি আপনার অডিটে একটা ওয়েবসাইটে কতগুলো ব্রোকেন লিংক পাইছেন, যে লিংকগুলো কাজ করে না, সেই লিংকগুলো আপনি তাকে ধরাই দিবেন। উই হ্যাভ ফাউন্ড 130 ব্রোকেন লিংক ইন ইওর সাইট, প্লিজ চেক দ্য অ্যাটাচ ফাইল হুইচ ইজ অ্যাটাচড। তো আপনি বলবেন যে আমি হচ্ছে তোমার ওয়েবসাইটে 130টা ব্রোকেন লিংক পাইছিলাম, কোন কোন লিংকগুলো কাজ করে না আমি অ্যাটাচ ফাইলে দিয়ে দিছি, তুমি চেক করে নাও, এগুলো ফিক্স করবা। ব্রোকেন ইমেজ, উই হ্যাভ ফাউন্ড 115টা ব্রোকেন ইমেজ পাইছি তোমার ওয়েবসাইটে, তো আমি হচ্ছে তোমার একটা ফাইল দিছি, কোন কোন আসলে লিংক ইমেজের লিংকগুলো কাজ করে না এগুলো তুমি ফিক্স করে নাও।
তারপরে হচ্ছে গুগল মাই বিজনেস পেজ অপটিমাইজেশন। উই হ্যাভ ফাউন্ড ইউর লিস্ট অন গুগল মাই বিজনেস পেজ, প্লিজ প্রোভাইড আস দ্য অ্যাক্সেস সো দ্যাট উই ক্যান অপটিমাইজ ইউর পেজ। তো আমি ফাউন্ড করে তোমার ওয়েবসাইটে খুঁজে মানে গুগল মাই লিস্টটা খুঁজে পাইছি এইটা, তো আমাকে তুমি অ্যাক্সেস দাও, আমি তোমাকে এটা অপটিমাইজ করে দেবো। মোবাইল ফ্রেন্ডলি, ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। তো আপনি হচ্ছে তার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক করবেন। এই যে টুল আছে, এই যে এই টুলটা দিয়ে আপনি হচ্ছে তার ওয়েবসাইটটাকে চেক করতে পারবেন তার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা। এবং এই দেখেন আসতেছে তার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি কিনা আপনি এটা চেক করতে পারবেন। আর আরেকটা আছে হচ্ছে, এটা আমি দেখাইছিলাম না, পেজ স্পিড কেমনে চেক করতে হয়। জি ভাই, না ভাই, এটা দেখাইছিলেন না, দেখানো হয়েছিল। এই যে দেখাইছিলাম তো আমি, এই যে পেজের লিংকটা দিলে পেজের স্পিড দেখাই দেবে। হ্যাঁ, মোবাইলে কেমন আছে আর কম্পিউটারে কেমন আছে এই লিংকটা দিবেন। আপনি এই লিংকটা এখানে দিবেন, তার ওয়েবসাইটে বর্তমানে পেজ স্পিড কত এটা সেখান থেকে দেখতে পারবে। আর বর্তমানে হচ্ছে তার কত আছে 100-র মধ্যে, এটা আপনি এখানে দিবেন যে মোবাইলে কত আছে আর কম্পিউটারে কত আছে। ডেস্কটপে 100-র মধ্যে কত আছে আর কম্পিউটারে 100-র মধ্যে কত আছে। তো একটু লোড হচ্ছে, আসুক, আসলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে লিখে দিবেন। তারপরে দিবেন যে তোমার সোশ্যাল মিডিয়া গুলা, উই ডু নট ফাইন্ড ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অন লিঙ্কডইন। তোমার ওয়েবসাইটে আমি হচ্ছে কি পাই নাই, লিঙ্কডইন পাই নাই। উই আর রিকমেন্ডিং টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট লাইক ফেসবুক এন্ড টুইটার। তোমার যেমন হচ্ছে ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট তোমার সোশ্যাল মিডিয়া অ্যাড করে আছে, তোমার ওয়েবসাইটে লিঙ্কডইনটা নাই, তো এটা আমি তোমার অ্যাড করতে বলতেছি, তুমি এটা করো। আরেকটা বলে, উই অলসো did not find social media icon into your website, please add social media icon into your website and hyperlink to your social media presence so that your audience can go to your social media account to your website. যে যদি তার ওয়েবসাইটে কোনো ধরনের নাই পান, মানে কোনো সোশ্যাল আইকন নাই, তাহলে এটাকে বলে দিবেন যে তোমার ওয়েবসাইটে কোনো সোশ্যাল আইকন পাই নাই, তো তুমি হচ্ছে তোমার সোশ্যাল আইকনগুলো অ্যাড করে হাইপারলিংক করে দাও তোমার সোশ্যাল অ্যাকাউন্টগুলোর সাথে, যাতে মানুষ সহজে তোমার ওয়েবসাইটের মাধ্যমে তোমার সোশ্যাল মিডিয়াতে যাইতে পারে। এই হচ্ছে বিষয়। তো দেখি আসছে কিনা। এই দেখেন, এই যে চলে আসছে 100-র মধ্যে হচ্ছে মোবাইলে হচ্ছে 89। তো আমি লিখে দিব হচ্ছে তোমার হচ্ছে 100-র মধ্যে হচ্ছে আসে হচ্ছে তোমার হচ্ছে মোবাইলে হচ্ছে 89। আর ডেস্কটপে কত আছে যদি আমরা দেখি, তোমার ডেস্কটপে আছে হচ্ছে 99। খুবই ভালো, ডেস্কটপে আছে 99। আজকে ক্লাসটা কি বুঝতে পারছেন? আজকে ক্লাসটা হচ্ছে আপনারা গত ক্লাসগুলোতে কিওয়ার্ড রিসার্চ এবং অডিট করতে, যেটা এই কিওয়ার্ড রিসার্চ এবং অডিটের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে কিভাবে একটা অ্যাকশন প্ল্যান দিতে পারেন আর আপনি ক্লায়েন্টকে কিভাবে একটা গাইডলাইন দিতে পারেন সেটি শেখাইলাম। এটা 2 কাজে ব্যবহার হবে। প্রথমত আপনি কিওয়ার্ড রিসার্চ করার পর অথবা অডিট করার পর প্ল্যান বলতে পারে যে তুমি আমাকে যে কাজ করে দিবা, তাহলে তুমি আমাকে একটা অ্যাকশন প্ল্যান দাও যে তুমি কিভাবে করবা, তখন আপনি এই অ্যাকশন প্ল্যানটা বানাই ক্লায়েন্টকে দিতে পারেন, তখন ক্লায়েন্ট স্যাটিসফাই হলে আপনি কাজটা করে দিবেন। আর দ্বিতীয়ত, ক্লায়েন্ট যদি আপনি যদি কোডিং সাইড হয়, তাহলে হচ্ছে আপনি হয়তো নিজে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনি একটা অ্যাকশন প্ল্যান বানাই দিবেন, ক্লায়েন্ট হচ্ছে ডেভেলপারকে দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করে নিয়ে আপনি পুরো গাইডলাইনটা তাকে লিখে দিবেন। বুঝতে পারছেন? তো আপনি এখন থেকে আমার মনে হয় একজন এসইও এক্সপার্ট হিসেবে বা একজন এসইও স্পেশালিস্ট হিসেবে কিভাবে হচ্ছে কনসালটেন্সি দিতে হয় একটা ক্লায়েন্টকে, বা একজন এসইও স্পেশালিস্ট হিসেবে কিভাবে কাজ করতে হয় সেটা করতে পারবেন। এবং সামনের ক্লাসগুলো থেকে আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা শিখবো যে কিভাবে একটা ওয়েবসাইটে আমরা সামনের ক্লাস থেকে একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় ফ্রিতে, তারপর আমরা কিভাবে এসইও অন পেজ এসইও এখানে প্র্যাকটিস করে শিখতে পারি, অফ পেজ এসইও কিভাবে আমরা প্র্যাকটিস করে শিখতে পারি, টেকনিক্যাল এসইও কিভাবে আমরা প্র্যাকটিস করে শিখতে পারি, লোকাল এসইও কিভাবে আমরা প্র্যাকটিস করে শিখতে পারি, ইন্টারন্যাশনাল এসইও আমরা কিভাবে প্র্যাকটিস করে শিখতে পারি, ই-কমার্স এসইও কিভাবে আমরা প্র্যাকটিস করে শিখতে পারি। প্রপারলি এই কোর্সটা যারা কমপ্লিটলি করবেন ইউটিউব থেকে অথবা আমার এই লাইভ কোর্সের মাধ্যমে, তারা কমপ্লিটলি একটা ওয়ান অফ দ্য বেস্ট আপনার একজন এসইও এক্সপার্ট হিসেবে তৈরি হবেন। এবং আমার গাইডলাইনে মার্কেটপ্লেস, আউট অফ মার্কেটপ্লেসে এক্সপ্লোর করে যদি আপনি কাজ করা শুরু করেন, আমি বিশ্বাস করি এই কোর্সটা করে আপনি মান্থলি $5,000 থেকে $6,000 অনায়াসে ইনকাম করতে পারবেন, যদি আপনি ওই লেভেলের ডেডিকেশন দেন এবং আপনার ওই ধরনের মাইন্ডসেট থাকে। কারণ এই ক্লাসে কিন্তু প্রথমে দিকে অনেকেই জয়েন করছিলেন, এখন কিন্তু অনেকেই যুক্ত নাই। তো যারা যুক্ত নাই তারা আসলে আফসোস করবেন, আর যারা লাস্ট পর্যন্ত লেগে থাকবেন তারাই আসলে এখান থেকে হচ্ছে বেনিফিটেড হবেন এবং আপনারা সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো আশা করছি আজকের ক্লাসটা এনজয়েবল ছিল এবং আমি আপনাদেরকে সহজ ভাষায় শেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করি সবসময় এক্সাম্পল দিয়ে সব কঠিন জিনিসকে ভেঙে ভেঙে আমার স্টুডেন্টকে যাতে বুঝতে পারে তার মানে ক্যাপাসিটির ভিতরে এনে শেখানোর জন্য। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে ক্লাস 10 না সহজেই বুঝতে পারছেন?
স্যার অনেক সহজেই বুঝতে পারছি স্যার, অনেক সুন্দর হয়েছে। হ্যালো ভাই, ওই যে আপনার ওই লিঙ্ক গুলো ঠিক দিয়ে দেন আছে তো ভাই, আমি- তারপরে হলো আপনার ওই যে পরবর্তী যে স্পিড যে চেক করলেন ওই লিঙ্ক গুলো না দিয়ে দিয়েন ভাই। অবশ্যই অবশ্যই আমি লিঙ্কগুলো ডিসক্লোজ করে আপনারা চেক আউট করবেন। আপনাদের অ্যাসাইন থাকবে, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট নেবেন এবং ওইতে আপনারা অডিট করছেন বা কিওয়ার্ড রিসার্চ করছেন, ওইটার উপরে আমাকে একটা গাইডলাইন তৈরি করে আমাকে দিবেন, আমি শীটটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই, দিয়ে দেন। আর ভাই ওই যে তো ঠিক আচ্ছা, আমাদের মধ্যে কেউ কি ওই যে অডিট করার জন্য যে একটা সফটওয়্যার এসরিপ না কি যেন একটা কিনতে বলছিল, ওইটা কেউ কিনছেন নাকি? আচ্ছা, আমি এটা শেষ করে নেই। তো যারা ইউটিউবে ভিডিওটি দেখলেন অবশ্যই হচ্ছে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনার প্রয়োজন আপনি রিকমেন্ডেশন করতে পারেন এই কাজটা করে যেন যাতে ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারে, কারণ আমরা এমন ভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনি একদম টোটালি ফ্রিতে আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আপনাদের যে কোনো প্রশ্ন প্রিভিয়াস ক্লাস বা এমনি ক্লাসে থাকলে করতে পারেন। আর 25 তারিখ থেকে হচ্ছে আমাদের একটা 30 দিনের হচ্ছে ইনকাম গ্যারান্টি একটা কোর্স শুরু হচ্ছে। এখানে আমরা একটা সফট স্কিল শেখাবো। অলরেডি যেখানে প্রায় 25+ স্টুডেন্ট অ্যাডমিশন নিছে। সেখানে হচ্ছে আমরা 1 মাসের মধ্যে কিভাবে ইনকাম করা যায় এরকম 5টা স্কিল শেখাই। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো। প্রথম 5 দিনই 5টা ক্লাস নিব, তারপরে মার্কেট প্লেসের 1-2টা ক্লাস এবং আউট অফ মার্কেট 2টা ক্লাস, মানে মোটামুটি পড়াবার 1 সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করে ফেলবো। তারপরে আপনাদেরকে সাপোর্ট দিব যাতে 1 মাসের মধ্যে হচ্ছে ইনকামটা জেনারেট হয়ে যায় এবং আপনি যাতে এখান থেকে ধরে না পড়েন, আসলে যেন ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারেন। সফট স্কিল নিয়ে আমরা কোর্সটা ডিজাইন করছি। কেউ ইন্টারেস্টেড থাকলে এখনো পর্যন্ত জয়েন করতে পারেন। 25 তারিখে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে। ভাই একটা সময়সূচিটা কখন? ওইটা হচ্ছে আপনার রাত 8টা থেকে 10টা পর্যন্ত হবে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আপনার, তাহলে আমাদের এই ক্লাসটা একটা তো অবশ্যই হবে আপনাদেরটা, মানে আমরা ওই সময় ঘুরাই নিব, সমস্যা নেই। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয় আর পুরো মাস ধরে তো 7 দিন হবে, তারপরে তো সাপোর্ট হবে। বলেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, ওদের আপনার যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন না, তখন ওখানে যে একটা প্লে লিস্ট করে দিতেন মানে এসইও করে, তাহলে সবগুলো দেখতে একটু সহজ হইতো। আর সমস্যা প্লেলিস্ট আমি তৈরি করছি কিন্তু অ্যাড করি নাই, আমি অ্যাড করে দেব। এড করলে ভালো। কারণ দুইটা একই আইডি, আমি ওই যে আমার হাজবেন্ডেরটা দিয়ে ফেসবুকে অ্যাড, তো আমার ওটা ডিলিট করেন না, আমি ওইটা আর কামড় না এখন আপনাদের একটা বিষয় বলি, আপনারা একটা কাজ করতে পারেন কি, যে আপনাদের আপনারা তো জানেন যে কোর্সটা কতটুকু, যারা এখন ক্লাস করতেছে আমার মনে হয় এতটুকু বুঝেন যে কোর্সটা কতটুকু মানে কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটুকু ভ্যালুয়েবল। আজকে যে ক্লাসটা করা যাবে এটা আপনি ইউটিউবে খুঁজে কোনো জায়গায় পাবেন না, মানে অন্য কোনো কোর্সে মানে আপনাকে এসে গাইডলাইন কি আপনি তৈরি করতে এইভাবে ডিটেইলে আপনাকে কোনো জায়গায় দেখাবে না। ভাই এরকম কাজ পাওয়া তো আপনার অনেক সুবর্ণ একটা সুযোগ, কারণ ওরকম ফ্রিতে কেউ দেয় না তো আপনার। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা যদি কাজে না লাগাই তাহলে তো আমাদের ব্যর্থতা। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনারা যারা সিরিয়াস, এখানে ধরেন 30 জন ক্লাস করছেন দেখলাম, এই 30 জন মনে করেন যদি সিরিয়াস হন এবং আপনাদেরই অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব, কলিগ, আপনার মনে হয় এরা ফ্রিল্যান্সিং যদি শিখতে পারে ভালো কিছু করবে বা এমনি ইন্টারেস্টেড কিন্তু হয়তো কোনো জায়গায় কোর্স করতে পারছে না টাকা দিয়া, এরকম থাকে না যে আপনার মনে হয় যে এর যদি মানে ফ্রিল্যান্সিং এর মানে বুঝানো ও বুঝবে, মানে ওর মানে ধরবে, এরকম অনেকেই থাকে। বাকি অনেকে চাকরি করতেছে অল্প টাকা বেতন, চাকরির পাশাপাশি যেমন আমাকে একজন আজকে বললো যে ভাই আমি একজন ব্যাংকারকে এখানে অ্যাড করছি, আমার পরিচিত একজন ব্যাংকার আছে, উনি ফ্রিল্যান্সিং শিখতে চায়, তো উনাকে আমি অ্যাড করছি, উনি এখন থেকে আপনার ক্লাস করবে, আমাকে কে যেন বললো এখানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরকম যে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আপনাদের কলিগ বা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যদি কেউ থাকে যারা সিরিয়াসলি আসলে ফ্রিল্যান্সিং এ শিখে অনলাইন থেকে ইনকাম করতে চায়, চাইলে রিকমেন্ডেশন করতে পারি। কেউ 5টা ক্লাস হয়েছে, তারা রেকর্ড গুলো দেখলো, কারণ আমার ক্লাস গুলো দেখলে আমার মনে হয় না যে প্রশ্ন করা লাগে, কারণ আমি প্রত্যেকটা ক্লাস এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যে এমন না যে ক্লাস দেখলে পরে বিশাল বিশাল প্রশ্ন তৈরি হবে আপনার মনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস গুলো দেখলে তারপরে যদি প্রশ্ন থাকে গ্রুপে করতেই পারবে। তো চাইলে জয়েন করতে পারেন, একদম ফ্রিতে সুযোগটা তারা নিতে পারে, কারণ আমরা এখানে কোনো টাকা পয়সা চাচ্ছি না, বুঝতেই পারতেছেন। ভাই হ্যাঁ ভাই আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এসইউ ডক্টর হয়ে গেছি, আজকে থেকে প্রেসক্রিপশন লিখতে পারবো। আচ্ছা আচ্ছা রবিউল ভাই, আপনি যে প্লে লিস্ট করে ইউটিউবে একটা দিয়ে দিন আমরা গ্রুপে, তাহলে আমাদের একটু সহজ, আর এইভাবে খুঁজতে গেলে কষ্ট হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না ভিডিওটা।
রবিউল ভাই, এই যে পেড ভার্সন যেটা 1 মাসের চ্যালেঞ্জিং যে কোর্সটা শুরু করছেন, ওইটা আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার ওই 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা আমার হয় না আর কি। আমি একটা জব করি তো, এই বিধায় আমি আপনারা এইটা এখন করতে হবে না, আপনারা যে ক্লাসটা করতেছেন এইটাই যদি সিরিয়াসলি নিতে পারেন, ওইটা ছিল অনেক বেটার। আর ওইটা তো একটা মানে বিগিনার ফ্রেন্ডলি, মানে সহজ যে যারা কিছু করতে চায় মানে এরকম বিগিনার ফ্রেন্ডলি। আর আপনারা যেটা শিখতেছেন এটা হচ্ছে আপনার স্কিল, মানে এটা একটা প্রফেশন। এসইও এক্সপার্ট মানে আপনি একজন প্রফেশনাল। বিশ্বে ধরেন দেখবেন যে বড় বড় এসইও এক্সপার্ট আছে, আপনাকে কয়জনকে বলা হয় যে বিশ্বে কয়জন গ্রাফিক ডিজাইনার আছে নাম কত, কয়জন ওয়েব ডেভেলপার আছে নাম কত, এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন বিশ্বে কয়জন এসইও এক্সপার্ট আছে, এরকম নাম করে কয়েকদিন এসইও এক্সপার্টের নাম বলতে পারবেন। কারণ এই এসইও এক্সপার্ট হচ্ছে এরকম একটা জিনিস, এইটা একটা ক্যারিয়ার, এইটা মনে করেন বিশাল লেভেলের একটা মনে করেন যে আপনার প্রফেশন। আপনি ফ্রিল্যান্সিং এর অন্য অনেক কিছু শিখতে পারেন। ডিজিটাল মার্কেটার, দুনিয়ার 1 নম্বর ডিজিটাল মার্কেটার কে নাম জানেন? মানে এগুলো নিয়ে কোনো হাইলাইট হয় না, কিন্তু এসইও নিয়ে কিন্তু দুনিয়াতে কারা কারা বেটার করছে এটা আপনি জানতে পারবেন।